ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। আস্তে চিৎকার করো না, না হলে বাবু জেগে যাবে। জুনের আরোহী দৌড়ে গিয়ে মায়ের মুখ ধরে ফেলল। তুমি আমার হাতে বাড়ি মারলে কেন? আরোহী জুনের আরোহীর হাত মুখের উপর থেকে সরিয়েই, তুমি বাবুকে ডাকতে গিয়েছিলে তাই মেরেছি। আমি বললাম না তোমার বাবার সাথে আমার আর তোমার ঠাকুরমা ঠাকুরদাদার কিছু কথা আছে, তা বলবো। এখন বাবুর সাথে কোনো কথা হবে না। বাবু ঘুম থেকে ওঠার পর যা বলার বলিও। কিন্তু কোনো কিন্তু পর্যন্ত আমি শুনবো না। তুমি এখন এখান থেকে যাও, না হলে আবার কিন্তু মারবো। তখন আমাকে আর কিন্তু কিছু বলতে পারবা না। তুই আমাকে মারবি, আমি বুঝি চুপ করে থাকবো? আমিও তোকে মারবো। এখন আর আমাকে মারতে পারবে না। কেন? এখন আমার সাথে আমার বাবু আছে। বাবু যদি শুনে তুমি আমাকে মেরেছো তাহলে তোমাকে সেই দিনের মতো আবার বকে দিবে। বাবাকে পেয়ে আমার বিরুদ্ধে চলে যাওয়া হচ্ছে, তাই না? আমিও দেখে নিব। যখন দেখার তখন দেখে নিও। এখন যাও, বাবুকে শান্তিতে একটু ঘুমোতে দাও। জুনের আরোহীকে ঘর থেকে বের করার জন্য ধাক্কাতে লাগলো। আরে আরে কি করছিস? পড়ে যাবো তো, এভাবে ধাক্কা দিস না। তাহলে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি, তবুও ধাক্কা দিস না। কি আর করার, বেচারি আরোহীর মেয়ের সাথে না পেরে ঘর থেকে বেরিয়ে গেল। আরোহী ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেল। বৌদি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া ঘুমিয়ে রয়েছে। তাহলে ডেকে নিয়ে আসতে। ডাকতে গিয়েছিলাম কিন্তু তোমাদের আদরের পিচ্চি বুড়ি আমাকে মেরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। কোথায় দেখি, চলো তো। নিধে আরোহীকে নিয়ে আবার আমার রুমের সামনে আসলো আর দেখতে পেল জুনের আরোহী একটা লাঠি নিয়ে বিছানার সামনে পাহারাদারের মতো পাহারা দিচ্ছে। মামুনি। তুমিও কি বাবাকে ডাকতে এসেছো নাকি? হ্যাঁ মামুনি, তোমার বাবার সাথে আমার কিছু কথা ছিল। এখন বাবু ঘুমিয়ে রয়েছে। বাবু ঘুম থেকে উঠলে যা কথা বলার বলিও। কিন্তু কোনো কিন্তু না। আমি এখন তোমাদের বাবুকে ঘুম থেকে ডাকতে দিব না। আচ্ছা, তাহলে আর কি করার, আমরা চলে যাই তাহলে। বাবা মেয়ের সাথে না পেরে ওরা চলে গেল আর আমি শান্তিতে একটু ঘুম দিলাম। প্রায় অনেকটা সময় ঘুমানোর পর ঘুম ভেঙে যায় আর তখন আমি আমার বুকের উপর ভারী কিছু অনুভব করি। তাই বুকের দিকে তাকিয়ে দেখি জুনের আরোহী শান্তিতে ঘুমিয়ে আছে। ওর মায়াবী চেহারা দেখে নিজেকে আর আটকে রাখতে পারিনি, তাই ওর কপালে একটা চুমু দেই। এতক্ষণ এর চোখ খুলে আমার দিকে তাকায়। আমি দেখে এসেছি। কি দেখছিস? তুমি আমার কপালে চুমা দিয়েছো। তাতে কি হয়েছে? এখন আমিও তোমার কপালে চুমা দেব। কথাটা শেষ করে জুনের আরোহী সে আমার কপালে একটা চুমু বসিয়ে দিল। হয়েছে? হ্যাঁ। এখন বল, তুই ঘুমাসনি? না, তাহলে এতটা সময় কি করছিলি? তোমাকে পাহারা দিচ্ছিলাম কেন? যাতে তোমার ঘুম কেউ না ভাঙাতে পারে। আমার ঘুম আবার কে ভাঙাবে? কে আবার? মা আর পিসি। ওনারা এসেছিল নাকি আমার ঘুম ভাঙাতে? হ্যাঁ, কিন্তু আমি তোমার ঘুম ভাঙাতে দিইনি। ভালো করেছিস। এখন বলো তো, তোমার মাথা ব্যথা চলে গিয়েছে কি না? হ্যাঁ, চলে গিয়েছে। এখন আমার বুক থেকে একটু ওঠো তো মামুনি। কেন? ফ্রেশ হতে যাব। ঠিক আছে, যাও। নিধি আমার বুকের উপর থেকে উঠে দৌড়ে নিধির কাছে চলে গেল আর আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। কিছু সময় পর বাথরুম থেকে বের হয়ে একজনকে আমি আমার রুমের ভিতরে দেখলাম। তাকে দেখে আমার মাথা গরম হয়ে গেল। আমি বাথরুম থেকে বেরিয়ে সামনে আরোহীকে দেখতে পেলাম, তাই কিছুটা রেগে বললাম, তুই এখানে কেন? তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোর সাথে আমার কোনো কথা থাকতে পারে বলে আমার তো মনে হয় না। তোমার মনে না হলেও তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তোমাকে আমি দুঃখিত বলতে এসেছি। দুঃখিত কেন? সেই সময় সবার সামনে তোমাকে থাপ্পড় মেরেছি, তাই দুঃখিত বলতে এসেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। দুঃখিত বলতে হবে না, দোষটা আমারই ছিল। আমারই উচিত হয়নি আপনার মেয়ে সম্পর্কে এসব বলা।
যে কোনো মা তার মেয়ের সম্পর্কে এইসব বলতে শুনলে এমন আচরণই করবে। আমি দুঃখিত। তোমার দুঃখিত বলতে হবে না, আমি যা করেছি তারপরেও এমন ব্যবহার করাই স্বাভাবিক। কথা শেষ? যদি এখন কথা শেষ হয়ে থাকে তাহলে এখন আপনি আসতে পারেন। সাগর, আমার আরেকটা কথা শুনবে? কি কথা? কেন জানি আরোহীর উপর রাগটা আসছিল না, তাই ওর কথা শুনতে রাজি হয়ে গেলাম। আরোহী কিছু না বলে আমার পা ধরে বসে পড়ল। এ কি, আপনি কি করছেন? আমার পা কেন ধরছেন? আমার পা ছাড়ুন। আমি তাড়াতাড়ি করে পা সরিয়ে নিতে নিলাম, কিন্তু পারলাম না। সাগর, আমি জানি আমি তোমার সাথে যা করেছি তা ক্ষমার যোগ্য না, তবুও আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আগে আমার পা ছাড়ুন, তারপর দেখা যাবে। তাড়াতাড়ি আমার পা ছাড়ুন। না, আগে বলো তুমি আমাকে ক্ষমা করেছো কিনা, তারপর আমি তোমার পা ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এবার আমার পা ছাড়ুন। সত্যি? হ্যাঁ সত্যি। আমাকে সত্যিই তুমি মন থেকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, কারণ আপনি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এখান থেকে বের করে যতটা না কষ্ট দিয়েছেন, তার চেয়ে কয়েক গুণ বেশি আমাকে সুখ দিয়েছেন। কি করে? বলবো কোনো একদিন। এখন আমার পা ছাড়ুন। আর ওই আমার পা ছেড়ে দিয়ে দাঁড়ালো। একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ? নিধি, জয় আর বাকি বন্ধুদের একটু ডেকে বলুন ড্রয়িং রুমে আসতে। আমি ওদের সাথে কিছু কথা বলবো। আচ্ছা, আমি ওদের বলে দিচ্ছি। আর ওই চলে যেতে লাগলো, আর আমি আয়না দেখে নিজে চুল আঁচড়াতে লাগলাম। অনেকে হয়তো ভাবছেন আমি কি সত্যি ক্ষমা করে দিয়েছি, নাকি শুধু তাদের বলেছি। হ্যাঁ, আমি ওকে সত্যিই ক্ষমা করে দিয়েছি। আর এই জন্য আমার মনে যতটা না রাগ অভিমান, তার চেয়ে আমি আরোহীর কাছে কয়েক গুণ বেশি ঋণী। তাই আমি আরোহীকে ক্ষমা করে দিয়েছি। আমার চুল আঁচড়ানো হয়ে যাওয়ার পর আমি তৈরি হয়ে ড্রয়িং রুমের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি সবাই এসেছে, তার সাথে বাড়ির সবাই সেখানে আছে। ভাইয়া, তুমি আমাদের ডেকেছিলে? হ্যাঁ। কেন রে, বিশেষ কিছু বলবি নাকি? ঠিক বিশেষ না, কিন্তু কিছু বলবো। কি বলবে বলো। আমি কিছু না বলে আমার পকেট থেকে চেকবুক বের করেই সোফার সামনে রাখা কাছের টেবিলটায় হাঁটু গেড়ে বসে 10 লক্ষ টাকার একটা চেক নিধির হাতে এগিয়ে দিলাম। ওইটা কি? এখানে 10 লাখ টাকার চেক আছে, ব্যাংকে গিয়ে তুলে নিস। তোর বিয়ে আমাকে যদি আগে বলতি তাহলে তোর জন্য ভালো কিছু নিয়ে আসতে পারতাম, কিন্তু তুই যখন বলিসনি তখন এটা রাখ। আর যদি আরও লাগে তাহলে আমাকে কল দিস, আমি টাকা পাঠিয়ে দেব। টাকা পাঠিয়ে দিবি মানে? তুই কি এখন চলে যাচ্ছিস নাকি? হ্যাঁ রে, আমাকে এখন চলে যেতে হবে। অফিসে অনেক কাজ পড়ে রয়েছে, আমি না গেলে সেগুলো কি করবে? আমার থেকে তোমার কাছে তোমার কাজ বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? আরে পাগলি, কান্না করছিস কেন? আর আমি কি একবারে বলেছি তোর থেকে আমার কাজ বেশি গুরুত্বপূর্ণ? আমার চোখের জল তোমার মুছতে হবে না, যাও তুমি। আর তোমার এই টাকাও আমার লাগবে না। রেগে আমার হাত ছড়িয়ে দিয়ে চেকটা টান দিয়ে ছেড়ে ফেললো। আরে কি করছিসটা কি? আর এমন রাগ করছিস কেন? রাগ করছে কেন? তুই বুঝি জানিস না? আমি জানবো কি করে? আমাকে কেউ বলেছে? কেন তুই বুঝিস না ও কেন রাগ করেছে? এতদিন পর তোকে দেখেছে, তোকে পেয়েছে, আর তুই কিনা ওর সাথে ঠিক মতো কথা না বলে ওর সাথে সময় না কাটিয়ে চলে যেতে চাচ্ছিস। এই, তুই ওকে এত ভালোবাসিস? তোরা আবার ওর প্রতি আমার ভালোবাসা টেনে আনছিস কেন? আনবো না কেন? তোর কথা শুনে মনে হচ্ছে তুই নিধিকে তো ভালোবাসিস না, আর আমাদের কথা তো বাদই দিলাম। আরে আরে, তোরা আবার কি শুরু করে দিলি? এভাবে কি রাগ করলে চলে? তুই রাগ করে আমাদের সাথে সময় না কাটিয়ে চলে যেতে পারবি, আর আমরা রাগ করলেই দোষ। আমি আবার রাগ করে চলে যাচ্ছি কোথায়? কি বলছিস তোরা এইসব? তুই কি মনে করছিস আমরা বুঝি না তুই কেন চলে যেতে চাইছিস? তোর অফিসের কাজে নাকি অন্য কোনো কারণে? থাক জয়, তোমরা আর ওনাকে বোঝাতে যেও না। ওনার যদি চলে যেতে ইচ্ছে হয় তাহলে উনি চলে যাক, তোমরা আর ওনাকে বাধা দিও না। উনি যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে আমার সাথে ভালো মতো কথা বলে আমার সাথে কিছুদিন কাটিয়ে এভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিত না। নিধি কান্না করতে করতে সবাই গিয়ে বসে পড়লো। আরে আরে পাগলি বোন আমার, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি, তারপর এইভাবে বলছিস? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে আজকে এভাবে চলে যাওয়ার কথা বলতে পারতে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তাই তুমি চলে যেতে চাচ্ছ। বোন, তুই আমাকে ভুল বুঝছিস। তুই তো জানিস আমি এখানে একটা অফিস চালাই, আর আমি যদি এখন অফিসে না যাই তাহলে অফিসের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমি এত কিছু জানি না আর বুঝিও না, আমি শুধু জানি তুমি আমাকে একটুও ভালোবাসো না। কথাটা শেষ করে নিধি আবারও কান্না করতে লাগলো। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। হঠাৎ কোত্থেকে যেন জনের আরো এসে নিধিকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করলো, পিসি পিসি, তুমি কান্না করছো কেন? কেউ কি তোমাকে বকেছে?
যদি বকে তাহলে আমাকে বলো, আমি বাবাকে বলে তাকে বকা খাইয়ে দিই। না রে মা, আমাকে কেউ বকে নাই। তাহলে তুমি কান্না করছো কেন? তোর বাবা বলেছে আমাদের ছেড়ে চলে যাবে। কোথায় যাবে? যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে। কত করে বলেছি থেকে যেতে, কিন্তু আমার কথা শুনছে না। তোর বাবা আমাকে একটু ভালোবাসে না। বাবু, বাবু, পিসি কি সত্যি বলছে? তুমি কি সত্যিই চলে যাবে? হ্যাঁ রে মা, আমি সত্যিই চলে যাব। আমাকে সাথে করে নিয়ে যাবে না? জুনের আরোহীর চোখও জলে টলমল করছে। না রে মা, সেখানে আমি তো তোকে নিয়ে যেতে পারবো না। সেখানে আমাকে কাজ করতে হয়, তাই তোকে নিয়ে যেতে পারবো না। তাহলে আসবে কবে, কখন? জানি না রে মা, হয়তো আবার অনেক দিন পর আসতে পারি, আবার নাও আসতে পারি। আহা, তাহলে আমি তোমাকে যেতে দিব না, আমিও তোমার সাথে যাব। আরে তুই আবার কান্না করছিস কেন? আমি তোমাকে যেতেই দিব না, তোমাকে আমি আমার সাথেই রাখবো। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। শুরু হয়ে গেল দুই পাগলির কান্না। এতটা সময় এক নিধির কান্না থামানোর পথ খুঁজে পাচ্ছিলাম না, এখন আবার আরেকজন এসে হাজির হয়েছে। অফিসের তেমন কাজের চাপ নেই, কিন্তু এখানে থাকার ইচ্ছেও নেই, কারণ এখানে থাকলেই মা বাবা আর ভাইয়ের অত্যাচারের কথা মনে পড়ে কষ্ট পাবো। তাছাড়া তারা চোখের সামনে বারবার অশ্রু ভরে চোখ দিয়ে সামনে আসলে কতটা সময় বা নিজের অভিমান ধরে রাখতে পারবো কে জানে। তাই যত দ্রুত সম্ভব চলে যেতে চাচ্ছি, কিন্তু ওরা দুজন যা শুরু করলো তারপর যেতে পারবো কিনা জানি না। তাই আমার দুই গালে দুই হাত দিয়ে ওদের কান্না দেখতে লাগলাম। সাগর, আমরা জানি তুই আমাদের জন্য এখানে থাকতে চাচ্ছিস না, কিন্তু ভয় পাস না, আমি তোর সাথে নতুন করে কিছু করব না, তাই তুই এইখানে থেকে যা। হ্যাঁ, তোর বাবা একদম ঠিক বলেছে। তোগুলো বছর পর এসেছিস, কিছুদিন না হয় এদের সাথে কাটিয়ে মেয়েটা তোর জন্য প্রতিদিন কান্না করে। তুই যদি এখন চলে যাস তাহলে অনেকেই অনেক কষ্ট পাবে। জানি তুই আমাদের উপর রাগ করে রয়েছিস, তোর রাগ অস্বাভাবিক না, কিন্তু আমাদের উপর রাগ করে দয়া করে তুই ওদের দুজনকে কষ্ট দিস না। আমি কিছু না বলে নিধিয়া জুনিয়র আর দিকে তাকালাম। ওরা এখনো কান্না করছে। কিছু সময় ওদের দিকে তাকিয়ে থাকার পর আমি উঠে দাঁড়িয়ে বাইরের দিকে হাঁটতে লাগলাম। ভাইয়া, তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, যাবেই তো। তুমি তো আমাকে ভালোই বাসো না, আমার জন্য তোমার অফিস কামাই করবে। বাবু, বাবু যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যেও না বাবু, আমাকে ছেড়ে যেও না। জুনিয়র আরোহী কান্না করে আমার দিকে আসতে আসতে নিধি জুনিয়র আরোহীকে আটকে রেখে, বুড়ি, তুই কান্না করিস না, তোর বাবু আমাদের কাউকে ভালোবাসে না, তাই দেখছিস না চলে যাচ্ছি। কান্না করিস না, আর ওনাকে যেতে দে ভাইয়া। সাগর, দেখো মেয়েটা কেমন কান্না করছে, আর মুখের দিকে তাকিয়ে অন্তত কিছুদিন থেকে যাও। আরে বাবা, তোদের আর ভাব করতে হবে না, আমি কোথাও যাচ্ছি না। আমি বাইরে যাচ্ছি একটা ফোন করতে, দেখি ছুটি নিতে পারি কিনা। যদি পারি তাহলে তোদের সাথে আরও কিছুদিন থেকে যাব। তুমি সত্যি বলছো? হ্যাঁ। ইয়ে, কত মজা, কত মজা। বাবু আমাকে ছেড়ে কোথাও যাবে না। ইয়ে, দাঁড়া, আগে একটা কল করে নেই, তারপর তোদের বলছি। ভাইয়া, তুমি কতদিন থাকবে? যা কথা বলার এখানে দাঁড়িয়ে বলো, বাইরে যেতে পারবে না। আচ্ছা বলছি। আমি পকেট থেকে মোবাইল বের করে আমার মাকে ফোন করলাম। কিছু সময় কল বাজার পর মা ফোন ধরলো। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা এখন বল, আসছিস কখন? মা, ওরা তো আমাকে আসতে দিচ্ছে না। ওরা মানে কারা? নিধি আর কে? আর আমার মেয়ে। তোর আবার মেয়ে আসলো কোথা থেকে? আগে তো কখনো বলিস নাই তোর মেয়ে আছে। আগে কিভাবে বলবো, আমি নিজেই তো জানলাম কালকে রাতে। তুই এসব কি বলছিস, একটু পরিষ্কার করে বল তো। আসলে মা, আমি সেদিন হাসপাতাল থেকে পালিয়ে চলে আসি, তার কিছুদিন পর নাকি আরোহী জানতে পারে ও গর্ভবতী। ও তাই, বল। মা জানো আমার মেয়েকে? কে? সেদিন আমি আর তনুশ্রী মার্কেট থেকে ফিরে আসার পর তোমাকে বলেছিলাম না, একটা পিচ্চি মেয়ে আমাকে তার বাবা ভেবে আমার কাছে এসেছিল। হ্যাঁ, তাতে কি হয়েছে? না কমে কি আর উপায় আছে? হ্যাঁ মা, শোনো না। হ্যাঁ শুনছি, বল। আমি কিছুদিন এখানে থাকি। তোর ওইখানে থাকতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ, এতদিন পর বোনটার সাথে দেখা হয়েছে, এখনো মন খুলে ওর সাথে কথাই বলতে পারিনি। তার উপর নিজের মেয়েটাকে পেয়েছি, ওকে ছাড়া থাকবো কি করে তুমি বলো? এতই যখন মন যাচ্ছে তাহলে ওদের দুজনকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়। মা তুমিও না, কালকে মাত্র নিধির বিয়ে হয়েছে, আর আজকে ওকে নিয়ে আসি কি করে? ও এখনো তো শ্বশুর বাড়িতে যায়নি। তাও ঠিক,
তার উপর আবার চলে আসার কথা শুনে ওরা দুজন কান্না শুরু করে দিয়েছে। তুমি বলো, এই অবস্থায় কি ওদের ফেলে আসা ঠিক হবে? না, একদম ঠিক হবে না। তাহলে আমি এখানে কিছুদিন থেকে যাই। তুমি বাবাকে বলো কিছুদিন অফিসটা দেখতে। সে না হয় বলবো, কিন্তু বাড়ির পাগড়িটাকে নিয়ে কি করবি? তুমি কার সাথে কথা বলছো? তনুশ্রী? হ্যাঁ, ওকে তুমি যেভাবে পারো বোঝাও। আমি ওকে কিভাবে বুঝাবো? আমি ওর পাল্লায় পড়তে চাই না, ওকে বোঝানোর দায়িত্ব তোমার। আমি ওকে বুঝাবো কি করে? তুই তো জানিস ও কত পাগলি। আমি এত কিছু জানি না আর বুঝিও না। তুমি ওকে বুঝিয়ে আর বাবাকে কিছুদিন অফিস সামলাতে বলো। কিন্তু বাই, আমি রাখলাম। আমি কল কেটে মোবাইল পকেটে ঢুকিয়ে নিজের দিকে তাকাতে দেখলাম সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। কিরে, তুই এমন করে তাকিয়ে রয়েছিস কেন? তুমি বলে তুমি ফোন করে অফিস থেকে ছুটি নিবে, কিন্তু তুমি কাকে ফোন করলে? যাকে ফোন করলে ছুটি পাওয়া যাবে তাকেই তো ফোন করেছি। সাগর, তুই ফোন করে মা বাবা কাকে বললি? কাকে? কেন? আমার মা বাবাকে মা বাবা বলেছি। তোর মা বাবা মানে? আমার মা বাবা মানে আমার মা বাবা। এতে তো অবাক হওয়ার কি আছে? তোর আসল মা বাবা নাকি? ভাইয়া অর্ধেক কথা বলে চুপ হয়ে গেল। আমার আসল মা বাবাই। না হলে কি আমাকে কুত্তায় কামড় দিয়েছে যে আবার অপরিচিত কাউকে মা বাবা ডেকে তাদের ঘাড়ের বোঝা হয়ে কিছুদিন পর মার খাবো? ভাই আবারও মাথা নিচু করে নিল। তুমি ওনাদের কোথায় পেলে? একদিন যেমন তোর বাবা আমাকে রাস্তায় পেয়েছিল, তেমনি একদিন আমি আমার আসল মা বাবাকে রাস্তায় পেয়েছি। সাগর, বাবা আমরা জানি আমরা তোর সাথে যা করেছি, তারপরে তুই আমাকে কোনোদিনও ক্ষমা করবি না। তবু পারলে দয়া করে আমাদের ক্ষমা করে দে। আমি তোর সামনে হাত জোর করছি। আর যদি ক্ষমা করতে না পারিস, অন্তত সেই কথাগুলো বারবার বলে আমাদের আর কষ্ট দিস না। বাবা হাত জোর করে আমার সামনে বসে পড়লো। বাবার চোখের কোণে জল বেরিয়ে পড়লো। যেই দিন আমরা সত্যিটা জানতে পারলাম সেদিন বুঝতে পেরেছি আমরা কত বড় ভুল করেছি। সেদিন নিধির মাথা ফাটার কারণ না জেনেই তোর উপর বছরের পর বছর অত্যাচার করে গিয়েছি। তারপর আবার সেই দিন সব একটা মিথ্যা নাটকের কারণে তোকে মেরে ফেলতে চেয়েছিলাম। এত কিছু করার পরে সত্যি কাউকে কোনোদিন ক্ষমা করা যায় না। তবুও বলছি ভাইয়া, দয়া করে আর আমাদের অপমান করে কথা বলিস না। এই অপমান আর আমরা নিতে পারছি না। জানি আমরা ভুল করেছি, চাইলেও আর সেই ভুল মুছে ফেলতে পারবো না, কিন্তু তুই সুযোগ দিলে সেই ভুল শুধরে নিতে পারি। যদি তুই না চাস তাহলে সুযোগ দিস না। তবুও দয়া করে আমাদের আর অপমান করে কথা বলিস না। যদি অপমান করে কথা বলতে ইচ্ছে করে তাহলে তোর যা মন চায় আমাকে বল, কিন্তু দয়া করে বাবাকে কিছু বলিস না। আমি চোখের সামনে বাবাকে এইভাবে অপমান হতে দেখতে পারবো না। নিশ্চুপ। ভাই, আমি বড় হয়ে তোর পায়ে ধরি, দয়া করে তুই আর আমার চোখের সামনে বাবা মাকে আর অপমান করিস না। তোর মনে যদি আমাদের জন্য প্রতিঘৃণা থাকে, রাগ থাকে, তাহলে তুই চাইলে আমাকে প্রাণে মেরে ফেল। আমার পা ধরতে এসেছে, কিন্তু আমি দূরে সরে গেলাম। আমাকে মেরে তোর মনে যত রাগ ক্ষোভ আছে সবকিছু মিটিয়ে নে। তবুও দয়া করে আমার বাবা মাকে আর অপমান করিস না। আমি হাত জোর করে বলছি, দয়া করে তুই আমার বাবা মাকে অপমান করিস না। কথাটা শেষ করে ভাইয়া হাত জোর করে আমার সামনে কান্না করতে করতে মেঝেতে বসে পড়ে। মা বাবা আর ভাইয়াকে এভাবে হাত জোর করে আমার সামনে কান্না করতে দেখে আমার মনটা কেঁপে উঠলো। আর নিজেকে নিজে প্রশ্ন করতে থাকি, সত্যিই তো তারা যা করেছে সব কিছু তো আমাকে ভুল বুঝে করেছে। হোক তারা ভুল না জেনে করুক বা জেনেই করুক, তাই বলে আমার তো তাদের সাথে এমন ব্যবহার করা উচিত না। তাছাড়া তারা আমার আপন মা বাবা না হোক, শুভ আর নিধির তো আপন মা বাবা। একটা ছেলেমেয়ের সামনে তার বাবা মাকে প্রতিনিয়ত অপমান করে কথা বললে, তাদের কথা বলে কষ্ট দিলে তারা তো কষ্ট পাবেই। আমার মা বাবাকে যদি তাদের ভুলের জন্য কেউ আমার চোখের সামনে অপমান করে, তাহলে আমার মনে তো কষ্ট লাগবে। শুধু তাই নয়, আমার মাথায় রাগ উঠবে। তার সাথে যে আমার মা বাবাকে অপমান করবে তাকে মেরে ফেলতে আমার দিতে হবে না। আমি কিছু সময় ভেবে সিদ্ধান্ত নিলাম তাদের ক্ষমা করে দেব, আর কোনো শাস্তি দেব না। কারণ প্রথমত তারা আমার গুরুজন। যখন যেভাবে ইচ্ছে তাদের মনে কষ্ট দেওয়া, শাস্তি দেওয়া কোনোটাই আমার ঠিক না। দ্বিতীয়ত তারা আমাকে অনেকগুলো বছর লালন পালন করে বড় করেছে। হোক তারা আমাকে অবহেলা করেছে, আমার উপর অত্যাচার করেছে, তবুও তারা আমাকে বড় তো করেছে। সেদিন তারা যদি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করে বড় না করতো, তাহলে আমি কোনোদিনও আমার আসল মা বাবা আর বোনকে পেতাম না। বাকি 8-10টা রাস্তার ছেলের মতো হয়তো আমাকে কোনো রাস্তার কুকুর খেয়ে ফেলতো। যদিও বলি আমি তাদের এত বছরের লালন পালনের খরচ দিয়ে দিয়েছি, কিন্তু আমি তো মাত্র টাকার খরচটা দিয়েছি, আর আমার জীবন বাঁচানোর খরচ ওটা তো কোনোদিনই দিতে পারবো না। এইসব ভেবে আমি সিদ্ধান্ত নিলাম তাদের ক্ষমা করে দেব। তাই বললাম, আপনারা উঠে বসুন। আগে বল, তুই আমাদের ক্ষমা করে দিয়েছিস, তারপর আমরা উঠে বসবো।
যদি ক্ষমা করে দিতে না পারিস তাহলে আমাদের শাস্তি দে, তবু আমাদের এভাবে কথা শুনিস না। আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি, এবার আপনারা উঠে বসুন। নিধি, আমি আমার ঘরে যাচ্ছি, আমাকে 1 কাপ চা দিয়ে যাস। আচ্ছা। আমি সেখানে এক মুহূর্ত না থেকে চলে আসলাম, কারণ সেখানে থাকলে না জানি তারা আরও কী বলতে শুরু করলো, তাই চলে আসলাম। কিছু সময় পর আরোহী এক হাতে একটা কাপ নিয়ে আমার ঘরে আসলো। আপনি আবার এখানে আসলেন কেন? আমি তোমার চা দিতে এসেছি। নিধি কোথায়? কালকে মাত্র ওর বিয়ে হয়েছে, তাই সবাই ওকে নিয়ে একটু ব্যস্ত, সেই কারণে আমি চা নিয়ে এসেছি। চা নিয়ে যান, আমি চা খাবো না। একটু আগে না চা চাইলে, এখন আবার চা খাবে না কেন? যখন চেয়েছি তখন চা খেতে মন চেয়েছিল, আর এখন মন চাচ্ছে না, তাই নিয়ে যেতে বলেছি। মন চাচ্ছে না দেখে ফিরিয়ে দিচ্ছ, নাকি আমি চা এনেছি বলে ফিরিয়ে দিচ্ছ? বুঝতে যখন পেরেছেন তখন দাঁড়িয়ে রয়েছেন কেন? চা নিয়ে চলে যান। তুমি এখনো আমাকে মন থেকে ক্ষমা করতে পারো নাই, তাই না? আমি কালকে বলেছি আর আজকেও বলছি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এর মানে এই নয় যে সব কিছু বলে আপনাকে আপন করে নিয়ে আগের মতো আমার মনে বসিয়ে দেব, যার জন্য আপনার সাথে আমার ভালো করে কথা বলতে হবে। আমার জন্য তোমার মনে এখনো ঘৃণা রয়েছে, তা আমি স্পষ্ট বুঝতে পারছি। তোমার মনে আমার প্রতি এক ঘৃণা থাকার সত্ত্বেও তুমি আমাকে কেন ক্ষমা করে দিলে, তা কি একটু বলবে? আপনাকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি আপনার জন্য আমার সব কিছু ফিরে পেয়েছি, আর আমার জীবনের কিছু সত্য জানতে পেরেছি। সবকিছু বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? সব কিছু বলতে আমার জীবন আর আমার পরিবারকে বোঝাতে চাচ্ছি। তুমি আমার জন্য এসব ফিরে পেলে কিভাবে? সেদিন যদি আপনি আমার নামে মিথ্যা কলঙ্কের দাগ না লাগিয়ে আমাকে মার না খাওয়াতেন, তাহলে আমি আজীবন এই বাড়িতেই পড়ে থাকতাম, আর এতদিনে হয়তো মায়ের অবহেলা আর বড় ভাইয়ের অত্যাচারে আমি মরেই যেতাম। তো একদিক দিয়ে দেখলে আপনার জন্য আমার জীবন ফিরে পেয়েছি। আমার জন্য তুমি তোমার জীবনের কিছু সত্য জানতে পেরেছো, সেইগুলো কি? এই যে আমি এই বাড়ির এই পরিবারের কেউ না, আমাকে ওনারা রাস্তা থেকে ঘুরিয়ে এনেছিল। আপনি যদি সেদিন ওইসব না করতেন, তাহলে আমি এতদিনে আমার জীবনের এত বড় সত্য কথাটা জানতে পারতাম কিনা সন্দেহ আছে। আর আমার জন্য তোমার পরিবার ফিরে পেলে কিভাবে? এই যে আপনার ওই কাহিনীর পর আমি হাসপাতাল থেকে পালিয়ে ঢাকা চলে গিয়েছিলাম, আর সেখানে রাস্তায় আমার মাকে খুঁজে পেয়েছি, তার সাথে খুঁজে পেয়েছি আমার পরিবারকে। আপনি যদি আমার সাথে এসব না করতেন, তাহলে আমার কোনোদিন ঢাকা যাওয়া হতো না, আর না হতো আমার আসল পরিবারকে পাওয়া। ও ভালো। হ্যাঁ, এখন আপনি এখান থেকে যান, আমার মাথা ব্যথা করছে, আমাকে একটু একা থাকতে দিন। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় মলম লাগিয়ে দেই, তাহলে দেখবে কিছু সময়ের মধ্যেই তোমার মাথা ব্যথা চলে যাবে। তার কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে চলে গেলেই আমার মাথা ব্যথা সেরে যাবে। আমি কি এতটাই খারাপ যে আমাকে তুমি সহ্যই করতে পারো না? আপনি খারাপ কি ভালো তা আমার দেখার দরকার নেই, আমি শুধু আপনার থেকে সাবধান থাকছি। মানে আমার থেকে সাবধান থাকার কারণ? বলা তো যায় না, আবার নতুন কোন কলঙ্কের দাগ আমার চরিত্রে লাগিয়ে দিন, তাই এবার আমি আগে থেকে সাবধান থাকছি। আমার কথাটা হয়তো আরোহীর বুকে তীরের মতো লেগেছে, তাই আরোহী অশ্রু ভরা চোখ নিয়ে দৌড়ে চলে গেল। আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। আসলে আমি একটু চা প্রেমী, তাই তো এখন আমার চা খাওয়ার নিয়ম, কিন্তু চা পেলাম না, তাই মাথা ব্যথা শুরু করে দিয়েছে। কিছু সময়ের মধ্যেই মাথা ব্যথা বেড়ে গেল, তাই ঘরে বসে না থেকে বাইরে যেতে লাগলাম। যেই দরজার কাছে গেলাম তখনই কোত্থেকে যেন জনের আরোহী এসে আমার পথ আটকালো। বাবু, তুমি কোথায় যাচ্ছ? মামুনি, আমি বাইরে যাচ্ছি। কেন? একটু চা খেতে। তুমি বাইরে চা খাবে কেন? আমাদের বাড়িতেই তো চা হয়। মামুনি, বাড়ির চা ভালো না, তাই বাইরে যাচ্ছি। আমিও তোমার সাথে খাবো। না মামুনি, তুমি বাড়িতেই থাকো, আমি চা খেয়ে এসে পড়বো। তাড়াতাড়ি আসবে কিন্তু। কেন মামুনি, কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, কি কাজ? তোমার সাথে আমি খেলবো। আচ্ছা, আমি তাড়াতাড়ি চলে আসবো, এখন আমি যাই। আচ্ছা যাও। তারপর আমি বাইরে গিয়ে চা খেতে লাগলাম। চা খেতে খেতে আবারও ক্ষুধা লেগে গেল। এমনিতেই দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি পাশের একটা রেস্টুরেন্টের দিকে যেতে লাগলাম, আর আমার আসল মাকে ফোন দিলাম। হ্যালো মা। হ্যাঁ সাগর, বল। মা, আমি একটা কাজ করে ফেলেছি। কি কাজ? আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। ওদের মানে কাদের? আমার পালিত মা বাবা আর ভাইয়াকে। আসলে হয়েছে কি, তারপর আমি আমার মা বাবা আর ভাইয়ের সাথে যা একটু আগে হলো সব বলতে লাগলাম। মা, আমি কাজটা কি ঠিক করেছি? হ্যাঁ, একদম ঠিক করেছি। ওনারা ওনাদের ভুল বুঝতে, তাহলে আর ওনাদের উপর রাগ করে থাকার কোনো মানে হয় না। আচ্ছা মা, তনুশ্রী কোথায়? ও এখনো কলেজ থেকে আসেনি। ও,
ও আসলে কিন্তু ওকে ভালো মতো বুঝিয়েছো। সে না হয় বুঝাবো, এখন বল তুই কি করছিস? এই তো রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। রেস্টুরেন্টে কেন? খাবার খেতে। রেস্টুরেন্টে কেন? বাড়ি কি হয়েছে? ওনাদের বাড়ি কিছু খেতে মন টানে না, তাই রেস্টুরেন্টে যাচ্ছি। তুই এখন বাইরে খেতে যাচ্ছিস, ওনারা জানতে পারলে কষ্ট পাবে না? তারা কষ্ট পেলে আমার কি? সাগর, এইটা কিন্তু ঠিক না, ভুলে যাস না তারা তোকে অনেকগুলো বছর দেখে শুনে বড় করেছে। জানি মা, কিন্তু মন না টানলে কি করবো বলো? তোর মনে যা ভালো লাগে তুই কর। মা রাগ করে কল কেটে দিল। হ্যালো হ্যালো, আর কোনো কাজই হলো না। মা আগে কল কেটে দিল। কি আর করার, মোবাইল পকেটে রেখে রেস্টুরেন্টে গিয়ে নিজের পেট পুজো করতে লাগলাম, মানে খাবার খেতে লাগলাম। খাবার খাওয়া শেষ হলে শান্তিতে বাড়ির দিকে ফিরতে লাগলাম। অন্যদিকে আমার অপেক্ষায় জনের আরোহী সোফায় বসে গালে হাত দিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। নিধিকে এভাবে বসে থাকতে দেখে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কিরে বুড়ি, এখানে এভাবে বসে কি করছিস? অপেক্ষা। কার? বাবুর। তোর বাবু তো ঘরে, তুই এখানে বসে অপেক্ষা করছিস কেন? বাবু ঘরে না, বাইরে গিয়েছে, তাই এখানে বসে অপেক্ষা করছি। চা তো আমাদের বাড়িতেও আছে, কিন্তু বাইরে গিয়েছে কেন? ভাইয়া, তোমার সাথে কিছু কথা ছিল। তুমি বাইরে চা খেতে গিয়েছিলে কেন? বৌদি না তোমাকে চা দিয়ে আসলো? আমি খাইনি। কেন? কারণটা তুই ভালো করেই জানিস। ভাইয়া, খাবার তৈরি, চল খাবি। তোর জন্য সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। আমি তোকে ডাকতেই তোর রুমে যাব ভাবছিলাম, কিন্তু বুড়িকে এখানে বসে থাকতে দেখে ওর সাথে কথা বলতে লাগলাম, আর ততক্ষণে তুই চলে এসেছিস। না রে, আমি এখন আর খাবো না। কেন? আমি খেয়ে এসেছি। কোথা থেকে? রেস্টুরেন্ট থেকে। ভাইয়া, মৃদুভাবে চিৎকার করে ওঠে, খাবার খেয়ে আমার রুমে আসিস, তোর সাথে অনেক কথা বলার আছে। নিধি কোনো জবাব দিল না। আমি ওর দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে উপরে আমার রুমে চলে আসলাম। আমি যদি আমার পিছনে তাকাতাম হয়তো দেখতে পারতাম নিধি টলমল চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, তাই আমার সাহস হয়ে ওঠেনি পেছনে তাকানোর। আমি হাঁটতে হাঁটতে রুমে চলে আসলাম। সেখানে গিয়ে জুনের আরুর সাথে খেলতে লাগলাম। অন্যদিকে নিধি সেখান থেকে খাবার টেবিলে ফিরে গেল। সেখানে সবাই আমার জন্য অপেক্ষা করছিল। কিরে নিধি, তোর মুখ এমন শুকনো লাগছে কেন? তুই না সাগরকে ডাকতে গেলি, ও কোথায়? ভাইয়া খাবে না। কেন? রেস্টুরেন্ট থেকে একটু আগে খেয়ে এসেছে। নিধি এবারও চুপ করে আছে। কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল, কারো মুখে আর কোনো কথা বের হচ্ছে না। আরে আপনারা এমন মন খারাপ করে বসে রইলেন কেন? সাগরের হয়তো বেশি ক্ষুধা লেগেছিল, তাই খেয়ে এসেছে। না বাবা, সাগর আমাদের এখনো মন থেকে ক্ষমা করতে পারে নাই, তাই তো বাইরে থেকে খেয়ে এসেছে। কাকা, আপনি ভুল ভাবছেন। সাগরকে একটু সময় দিন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, রাজু একদম ঠিক বলেছে। সাগরের মনে আপনদের বিরুদ্ধে অভিমান যেমন একদিনে জমে নেই, তেমনি এই অভিমান সম্পূর্ণভাবে শেষ একদিনেই হবে না, কিছুদিন লাগবে। আচ্ছা, তোমরা যখন বলছো তাহলে মেনে নিলাম। তোমরা খাবার শুরু করো, সাগর যখন খেয়ে এসেছে তাহলে আর বসে থেকে কি লাভ? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খাও। ভাই আবার আমাদের জন্য অপেক্ষা করছে। কেন? আমাদের সাথে আড্ডা দিবে তাই। আচ্ছা। তারপর সবাই যার যার মতো করে খাবার শুরু করে দিল। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। তারপরে সবাই মানে নিধি, জয়, রাজু, রিয়াদ আর সিয়াম আমার রুমে আসলো। ভাইয়া আসবো? না না, এখন কারও এখানে আসা চলবে না। কেন রে পুরি? এখন আমি বাবুর সাথে খেলছি, তোমরা আসলে বাবু আর আমার সাথে খেলবে না, তাই এখন কারও আসা চলবে না। কে বলেছে ওরা আসলে আমি তোমার সাথে খেলবো না? আমি তো তোমার সাথেই খেলবো দেখি কোথাও গেলাম না। ভাই রুমে ভালো লাগছে না, চলো না ছাদে যাই। ছাদে তো রোদ। একপাশে ছায়া আছে আর বাইরে হালকা বাতাসও বইছে, চলো না যাই। আচ্ছা চলো মামনি, খেলনাগুলো নিয়ে চলো, আমরা ছাদে গিয়ে খেলি। আচ্ছা। তারপর সবাই হাতে করে খেলনাগুলো নিয়ে ছাদে যেতে লাগলাম। মাঝ রাস্তায় নিধি বলল, ভাইয়া তোমরা যাও, আমি একটু পরে আসছি। কেন? তুই আবার কোথায় যাবি? একটু কাজ করছে, তোমরা যাও, আমি কাজটা করে তারপরে আসছি। তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা। নিধি চলে গেল। আমরা ছাদে চলে গেলাম। আমি একদিক দিয়ে জুনিয়র আরোহীর সাথে খেলতে লাগলাম, আরেক দিক দিয়ে জয় এবং বাকিদের সাথে কথা বলতে লাগলাম। জয়ের বাচ্চা, বল এবার আমার এই নিষ্পাপ বোনটারে তোর ফাঁদে কিভাবে ফেললি? তোর বোনকে আমি ফাঁদে ফেলিনি, তোর বোনই আমাকে ফাঁদে ফেলেছে। এই জয়, মিথ্যা কথা বলে সাধু সাজছিস কেন? আমি আবার সাধু সাজলাম কখন? এই যে সব দোষ নিধির ঘাড়ে দিয়ে দিচ্ছিস আর নিজে ভালো সাজছিস। কি মনে করছো বাছাধন?
আমি ছিলাম না বলে আমাকে মিথ্যা কথা বলে পার পেয়ে যাবে? তা কিন্তু হবে না। এবার ভালো ভালো সত্যিটা বলে দাও দেখি। ওই তোকে কোনোদিন সত্যি বলবে না, আমরা তোকে সত্যি কথা বলছি। এমনভাবে বলছিস তোরা সবগুলোর সত্যবাদী, আর আমি একাই মিথ্যাবাদী। তোর চেয়ে তো ভালো আছি। এতই যখন ভালো তাহলে তোরাই বল, আমি চুপ থাকি। তাই বল। আসলে সাগর, হয়েছে কি, তুই চলে যাওয়ার পর নিধি তোকে খুঁজতে খুঁজতে আমাদের কাছে আসে, আর সেখান থেকে জয় সুযোগটা নিয়েছে। কিসের সুযোগ? তোর বোনকে দিয়ে মোবাইল কিনিয়েছে, তারপর তোর অজুহাতে প্রথম প্রথম কয়েকদিন পর পর, তারপর নিয়মিত কথা বলে, বেচারির মন কেড়ে নিয়েছে। ইস, আমার নিষ্পাপ বোনটারে কি সাংঘাতিকভাবে এই শয়তানটা তার জালে ফাঁসিয়েছে রে। নিধি তোর চোখে নিষ্পাপ হতে পারে, আসলে সে যে কত সাংঘাতিক তা তুই কল্পনাও করতে পারবি না। তোমরা কাকে নিয়ে কথা বলছো? তোকে নিয়ে কথা বলছিলাম। কি কথা বলছিলে? জয় বলছিল তুই নাকি অনেক সাংঘা। বাকিটা বলার আগেই যে আমার মুখ চেপে ধরলো। এই এই, তুমি ভাইয়ের মুখ চেপে ধরলে কেন? ছাড় বলছি, এখনই ভাইয়ের মুখের উপর থেকে হাত সরাও। দোস্ত প্লিজ কথাগুলো ওকে বলিস না, না হলে আজকে আমাকে বাসর ঘরে ঢুকতেই দিবে না। বিড়বিড় করে আমার কানে কথাগুলো বলে আমার মুখের সামনে থেকে হাত সরিয়ে নিল। এই, তুমি ভাইয়াকে কি বলে? কোথায়? কিছু তো বলি নাই। ভাইয়া তখন কি জানি বলছিলে? ও, আমার নামে তোমাকে কি বলছিল? জয় মায়া ভরে চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আমাকে কথাগুলো বলতে না করছে। বলছিল নাকি অনেক সাংঘাতিক, আর ওকে জলাকলা করে তোর প্রেমে ফেলেছিস। কথা শেষ করে আমি জয়ের দিকে তাকিয়ে হাসলাম। তাই বুঝি? ঠিক আছে, আজকে রাতটা আসুক, তারপর দেখা যাবে কে কাকে ফাঁসিয়েছে। শালা দিলি তো ফাঁসিয়ে। নিধি, তুই কি কাজ করতে গিয়েছিলি? বৌদিকে ডাকতে গিয়েছিলাম। ও, সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। এই যে। নিধি সামনে থেকে সরে গেল। নিধির পেছন থেকে আরোহী বেরিয়ে আসলো। আরোহীকে দেখে আমি কিছু না বলে চুপ করে চলে যেতে লাগলাম। তখন নিধি আমার হাত ধরে বলল, ভাইয়া চলে যাচ্ছ কেন? এমনি ভালো লাগছে না। তুমি না বলে সবার সাথে কথা বলবে, এখন সবাইকে ডেকে তুমি চলে যাচ্ছ? তোরা কথা বল, আমি অন্য এক সময় কথা বলবো নি। কথা শেষ করে আমি যে চলে আসতে যাব, তখন আরোহী এসে আমার সামনে দাঁড়ালো। তুমি যেও না প্লিজ, আমি এখান থেকে চলে যাচ্ছি, তবুও তুমি যেও না। আরোহী মাথা নিচু করে চলে গেল। আমি আবারও আমার জায়গায় এসে বসলাম। ভাইয়া তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। কেন? কোন কাজের কথা বলছিস? এই যে একটু আগে যেটা করলে। নিধি, বাদ দে তো এসব কথা। না, আজকে তোমাকে আমার কথা শুনতে হবে। কি কথা বল, শুনছি আমি। তুমি কি মনে করেছো তুমি এখান থেকে চলে যাওয়ার পর আমরা বিশেষ করে ওই আরোহী মেয়েটাকে অনেক খুশি ছিলাম? তুমি যদি এমনটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আরোহী বৌদি যখন তার ভুল বুঝতে পেরেছে, তখন তোমাকে পাগলের মতো শহরের সব জায়গায় খুঁজে বেরিয়েছে, কিন্তু তোমাকে কোথাও পায়নি। আমি কি বলেছিলাম ওকে আমাকে খুঁজতে? ভাইয়া তুমি এতটা পরিবর্তন হয়ে গেলে কিভাবে? একটা মেয়ে যে কিনা এতগুলো বছর তোমার অপেক্ষায় ছিল, যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাকে তুমি অবহেলা করছো কিভাবে? মন প্রাণ দিয়ে একটা সময় আমি অনেক ভালোবেসেছিলাম ওকে, কিন্তু ও কি করলো? আমার ভালোবাসা বিশ্বাস নিয়ে খেলে আমার উপর প্রতিশোধ নিল। আর যে আমার ভালোবাসা নিয়ে খেলে, তাকে ক্ষমা করা গেলেও আপন করে নেওয়া যায় না। সাগর, তুই কিন্তু ভুল করছিস, কারণ আরোই তোকে অনেক ভালোবাসে। ভালোবাসে তাই না? আমার উপর প্রতিশোধ নেওয়ার সময় ওর ভালোবাসা কোথায় ছিল? তখন হয়তো ও তোর প্রতি ওর ভালোবাসা বুঝতে পারেনি, কিন্তু কি বলতো, এখন ও তোকে অনেক ভালোবাসে। আমরা বলি কি, তুই বেচারিকে আপন করে নে। কখনোই না। ওর মধ্যে একটা প্রতারককে আমি কখনো আপন করে নিতে পারবো না। প্রতারক? ভাইয়া ভালোই বলে, আরোহী মেয়েটা আসলে একটা প্রতারক। না হলে কি এতগুলো বছর প্রতিটি রাত তোমার কথা ভেবে চোখের জল ফেলতো? জানো, আমিও না ওই প্রতারক মেয়েটাকে দেখতে পারতাম না। বাবা যেই দিন ওকে বাড়িতে আশ্রয় দিল, সেদিন মনে হয়েছিল হয় ওকে বাড়ি থেকে বের করে দিব, না হয় নিজে বাড়ি থেকে বের হয়ে যাব। বাবা ওকে বাড়িতে আশ্রয় দিয়েছিল দেখে অনেকদিন বাবার সাথে কথাও বলি নাই। শুধু তাই নয়, ওই প্রতারক মেয়েটিকে উঠতে বসতে অপমান করে গিয়েছি। মাঝে মাঝে ওই প্রতারক মেয়েটিকে দেখে বুঝতাম মেয়েটি আত্মহত্যা করতে যাচ্ছে, কিন্তু মেয়েটি প্রতারক তো তাই হয়তো নিজের পেটে তোমার সন্তান রয়েছে, আর তাকে তোমার কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ও মরেও শান্তি পেত না, তাই হয়তো আত্মহত্যা করতে পারে নাই। দেখতে দেখতে প্রতারক মেয়েটি আমার আর
তার সাথে বাড়ির সবার মনে নিজের জন্য জায়গা তৈরি করে নেয়, হয়ে ওঠে এই বাড়ির বিয়ে ছাড়াই একজন বউ। আর বাহিরে মানুষদের কথা তো বাদই দিলাম, প্রতিনিয়ত সবাই ওই পদক মেয়েটিকেই কথা শোনাতো। প্রথমত তোমার নামে একটা মিথ্যা কলঙ্কে দাগ বসিয়েছে, তারপর বিয়ে ছাড়া গর্ভবতী হয়েছিল। ভাবতে পারো এমন একটা মেয়েকে সমাজের মানুষ কি কি কথা বলতে পারে। শুধু তাই নয়, বেচারির আপন বাবা মাও তার সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র তোমার সাথে প্রতারণা করেছিল বলে। তুমি হয়তো পদক মেয়েটিকে শাস্তি দিতে চাও, কিন্তু তুমি জানো না পদক মেয়েটি এমনিতেই অনেক বেশি শাস্তি পেয়ে গিয়েছে। আর এত শাস্তি মেয়েটি মুখ বুজে সহ্য করে গিয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে। যাক, বাদ দাও এইসব কথা। এখন বলো, তুমি এতগুলো বছর কোথায় কিভাবে ছিলে? কথাগুলো বলতে বলতে নিধির চোখে জল এসে গিয়েছিল, তাই নিধির চোখ মুছে শেষের কথাটা বলল। আমি ঢাকায় ছিলাম। ঢাকা? কোথায় ছিলে? নিজের বাড়িতে। আচ্ছা সাগর, তুই তোর পরিবারকে কিভাবে খুঁজে পেয়েছিস তা তো বললি না। শোন তাহলে। তারপর আমি ওদের বলতে লাগলাম আমি আমার পরিবারকে কিভাবে পেয়েছি আর এত বছর কিভাবে কাটিয়েছি। তাহলে তো এখান থেকে গিয়ে তোর ভালোই হয়েছে। হ্যাঁ, এবার তাহলে ওঠ, তোদের তো আবার যেতে হবে। আমরা আবার কোথায় যাব? তোদের বাড়িতে। বের পর দিন বউকে নিয়ে স্বামী তার বাড়িতে যায়, জানিস না? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। নিধি আমাকে জড়িয়ে ধরে। আমি কি চলে যাচ্ছি নাকি যে আমাকে ছেড়ে কোথাও যাবে না? তোমাকে দিয়ে বিশ্বাস নেই, তাই আমি তোমাকে ছেড়ে যাব না। আমি কি চলে যাচ্ছি নাকি যে আমাকে ছেড়ে কোথাও যাবে না? তাহলে এক কাজ কর, সন্ধ্যায় জয়দের বাড়িতে গিয়ে নিয়মের কাজটা করে আবার এখানে চলে আসিস। আচ্ছা। একেই বলে শ্বশুরবাড়ি কাছে থাকার সুবিধা। রিয়াদের কথা শুনে আমরা সবাই হাসতে লাগলাম। এদিকে আমাদের সব কথা এতটা সময় আরোহী লুকিয়ে লুকিয়ে শুনছিল। আমাদের কথা শেষ হওয়ার পর আরোহী নিচে চলে যায়। যথারীতি সন্ধ্যায় নিধি জয়দের বাড়িতে গিয়ে নিয়মের কাজ শেষ করে আবার ওই বাড়িতে চলে আসে। আর এখানে ওদের বাসরঘর সাজানো হয়। এর মধ্যে আমি আবার রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে বাড়িতে এসে জুনের আরোহীকে নিয়ে আমার ঘরে ঘুমানোর প্রস্তুতি নেই। মামনি, এতদিন তুমি কোথায় ঘুমাতে? এই ঘরেই ঘুমোতাম। একা? না, আমি আর মা একসাথে ঘুমোতাম। ও আচ্ছা। একটু পর আরোহী রুমে এসে বিছানা তৈরি করতে থাকে। জুনের আরোহীকে কোলে নিয়ে শুয়ে দেয়। কি মজা, আজকে আমি মা বাবার মাঝে একসাথে ঘুমোবো। হ্যাঁ মামনি, তুমি চোখ বুজে ঘুমাও, তোমার মার সাথে আমার একটু কথা আছে, আমি তা বলে আসি। আচ্ছা। কথাটা শেষ করে আমি বিছানা থেকে কিছু দূরে চলে গেলাম, যাতে কথা বললে জুনের আরোহী কানে না যায়। আমার পিছন পিছন আরোহী এসে দাঁড়ালো। শুনলাম আমি চলে যাওয়ার পরে এই ঘর দখল করে নিয়েছেন, কথাটা কি সত্যি নাকি? আরোহী নিশ্চুপ, মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। একটা কথা পরিষ্কার করে বলে দিই, আমি আপনার সাথে এক ঘরে থাকতে পারবো না। আশা করি আমি কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন? বুঝেছি, মেয়েটা ঘুমিয়ে যাক, তারপর আমি ঘর থেকে চলে যাব। কথাটা যেন মনে থাকে। তারপর আমি আর আরোহী জুনিয়র আরোহীর পাশে শুয়ে পড়লাম। কিছু সময় জুনিয়র আরোহী ঘুমিয়ে যাওয়ার পর আরোহী ঘর থেকে চলে যায়, আর আমি শান্তিতে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে সকাল হয়ে যায়। তার সাথে বাড়িতে আমার জন্য একটা সারপ্রাইজ এসে উপস্থিত হয়ে। সকাল হতে না হতে কেউ একজন বাড়ির ভিতর ঢুকে আর চিৎকার করে বলতে থাকে, ভাইয়া, ভাইয়া তুমি কোথায় ভাইয়া? একটা মেয়ে জোরে চিৎকার করতে থাকে। মেয়েটির চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে চলে আসে, আর এদিকে আমার ঘুমে ভেঙে যায়। তোমার ভাইয়া কে? আমার ভাইয়াকে আটকে রেখে আমাকে জিজ্ঞাসা করছেন আমি কে? আর তাকে আমরা আটকে রাখবো কেন? বাহ, কি ভাব! আমার ভাইয়াকে এখন তো চিনতেই পারছে না। তুমি যদি না তোমার ভাইয়ার নাম বলো, তাহলে আমরা তাকে কি করে চিনবো? আপনি কে যে আপনাকে আমার ভাইয়ার নাম বলবো? আমি এই বাড়ির ছোট ছেলের বউ। এই বাড়ি আমার ছোট ছেলে আছে নাকি? তুমি এই বাড়ির সম্পর্কে কতটুকু জানো? কতটুকুই না, আমি সবটাই জানি। সবটা মানে? মানে আপনার যে একটা ছেলেকে রাস্তা থেকে কুড়িয়ে এনে তাকে এত অবহেলা করছে, তার উপর অত্যাচার করেছেন, এর থেকে শুরু করে বাকি সবকিছুই জানি। তুমি কে বলো তো, আর কিভাবে বা এত কিছু জানো? আর ভাইয়াকে দেখে তাহলেই জানতে পারবে আমি কে। তোমার ভাইয়া কি একটু বলো তো? আপনি কে? আমি এই বাড়ির একমাত্র মেয়ে। ও, তাহলে আপনি সেই আমার ভাইয়ের একমাত্র বোন, যার জন্য আমার ভাই প্রতিদিন মিস করতো। তোমার ভাই আমাকে মিস করবে কেন? ওই যে বললাম আপনি তার বোন বলে। তনুশ্রী, তনুশ্রী, তুই দৌড়ে ভিতরে চলে আসলি কেন? একটা মহিলার একটা পুরুষ ঘরে ঢুকতে ঢুকতেই, মা দেখো না, ভাইয়াকে ডেকে দিচ্ছে না। মিস্টার দে, আপনি এইখানে?
আমার বাড়ি আজকে ধন্য হয়ে গেল। আর তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? তাড়াতাড়ি ওনাদের বসার ব্যবস্থা করো। তুমি ওনাদের চেনো? কি বলছো? ওনাকে চিনবো না কেন? উনি হলো এই শহরের নাম্বার 1 বিজনেসম্যান। তুমি তাড়াতাড়ি ওনাদের নাস্তার ব্যবস্থা করো। আরে না না, এত তাড়াহুড়ো করতে হবে না। কিছু না মনে করলে একটা প্রশ্ন করতে পারি? এত সম্মান দিতে হবে না। আমরাই তো, যা বলার মন খুলেই বলুন। আপনারা হঠাৎ এত সকাল সকাল আমাদের বাড়িতে কি মনে করে? আর বলিয়েন না, মেয়েটাকে নিয়ে আর পারি না। যেই শুনেছে কালকে ওর ভাই বাড়িতে ফিরছে না, সেই থেকে বায়না করছে এখানে আসার জন্য। ওর ভাই মানে আপনার ছেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনাদের নিজেদের ছেলে আমাদের বাড়িতে আছে? আমাদের বাড়িতে আপনাদের ছেলে কি করে? আর কে সে? এদিকে নিচে চিৎকার চেঁচামেচি শুনে আমার ঘুম ভেঙে যায়। ঘুমটা একটু কাটতে খেয়াল করলাম নিচে থেকে তনুশ্রীর কণ্ঠে কেউ একজন চিৎকার চেঁচামেচি করছে। তনুশ্রীর কণ্ঠ শুনে আমি অনেকটা অবাক হয়ে যাই আর ভাবতে থাকি, সত্যি কি সে এসেছে? আর যদি আসে তাহলে কিভাবে? এসব ভেবে আমি কি তনুশ্রীর মতো কথা বলছে তা দেখার জন্য দৌড়ে আসলাম। নিচে এসেই দেখে নিচে তনুশ্রী আর মা বাবা। এখানে দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ওর নাম? মা আর বলতে পারলো না। তার আগে তনুশ্রী চিৎকার করে বলল, ভাইয়া। তনুশ্রী আমাকে দেখে চিৎকার করে দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার পালিত বাড়ির সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। সাগর আপনাদের ছেলে? হ্যাঁ, ওই আমাদের ছেলে। কিভাবে? ছোটবেলায় ওকে আমরা রাস্তায় হারিয়ে ফেলি, তারপরেই হয়তো আপনারা ওকে পেয়েছেন। আল্লাহর কি কৃপা দেখুন, আপনাদের থেকে সাগর পালিয়ে গিয়ে আবার সে আমাদের কাছেই আসলো। সবাই মাথা নিচু করে রইল। আপনাদের মাথা নিচু করে থাকতে হবে না। আপনারা সাগরের সাথে যা করেছেন তার জন্য আমরা আপনাদের উপর রেগে নেই। নিশ্চুপ। শুধু তাই নয়, আমরা আপনাদের কাছে ঋণী, কারণ আপনাদের জন্যই আমাদের ছেলে বেঁচে রয়েছে। আমরা আমাদের মন থেকে আপনাদের সাগরের জন্য যা যা করেছেন তা ভুলে গিয়েছি। আমরা চাই আপনারাও এইসব ভুলে যান, ঠিক আছে? যদি কিছু না মনে করেন তাহলে একটা অনুরোধ করব। বাড়িতে আমার মেয়েটার বিয়ে হচ্ছে, যদি আপনারা আজকের দিনটা থেকে যেতেন। আজকের দিন কি বলছেন? আমরা তো অনেকটা দিন এখানে থাকতে এসেছি। আমরা একেবারে সাগরের সাথে ফিরবো, যদি আপনারা আমাদের থাকতে দিতেন। থাকতে দিব না মানে? আপনারা সবাই আমাদের বাড়িতে থাকবেন, এটাই তো আমাদের সৌভাগ্য। একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, আপনারা যদি আমাদের সাথে এইভাবে কথা বলেন তাহলে কিন্তু আমরা চলে যাব। এইভাবে কথা বললে কেমন পর লাগে। হ্যাঁ, আপনারা এত বড় মানুষ, আপনাদের সাথে তাহলে কিভাবে কথা বলবো? তার চেয়ে বড় বিষয়, আপনারা আমাদের ছেলের পালিত মা বাবা, ওর এক পরিবার। সেই হিসাবে আপনারা আমাদের পরিবার, তাই কথা বললে পরিবারের বাকি সদস্যদের সাথে যেভাবে কথা বলেন সেভাবেই বলবেন, ঠিক আছে? আচ্ছা, তাই হবে। এদিকে তনুশ্রী আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। তাই আমি বললাম, আরে পাগলি, কান্না করছিস কেন? তাহলে কি বলবো? তুমি এখানে এসে একদিন আমাকে ভুলে গিয়েছো। কে বলেছে আমি তোকে ভুলে গেছি? আমি তো তোকে বলিনি। মিথ্যা কথা বলে লাভ নেই, আমি জানি তুমি আমাকে ভুলে গিয়েছো, তাই তো বাইরে যেতে চাও না। আরে পাগলি, তার জন্য না, অনেকদিন পর এখানে এসেছি, তাই কিছুদিন থেকে যেতে ইচ্ছে করছিল। হ্যাঁ, বুঝি। বাবু, তুমি কার সাথে কথা বলছো? জনের আলোয় চোখ কসলাতে কসলাতে নিচে আসতে আসতেই মামনি ভালো করে চোখ খুলে দেখো কে এসেছে। আরে পিসি, তুমি এখানে কখন আসলে? মাত্রই আসলাম বুড়ি। তোমার সাথে কথা নেই। কেন, রাগ করছো? হ্যাঁ। তা রাগ করলে কেন? কারণ বাবু সে কবে চলে এসেছে, আর তুমি কিনা আজকে আসছো, তাই। আসলে বুড়ি পড়ালেখার চাপ ছিল, তাই তো তোমার বাবুর সাথে আসতে পারিনি। আমি এত কিছু জানি না, তুমি আসোনি তাই তোমার সাথে কথা নেই। তাহলে আর কি কর, গাড়িতে যে চকলেটগুলো ছিল সেইগুলো নিয়ে ফিরে যায়। তুমি সত্যিই চকলেটগুলো ফিরিয়ে নিয়ে যাবে? তুমি কি চকলেটগুলো চাও? হ্যাঁ। তুমি যদি আর রাগ না করে থাকো তাহলে আমি তোকে চকলেটগুলো দিতে পারি। আমি তো তোমার সাথে রাগ করে নেই। তাই নাকি? হ্যাঁ তো। তাহলে একটা কিস দাও দেখি। কোলে নাও, না হলে চুম্মা দেবো কি করে? এই যে নিলাম, এখন চুম্মা দাও। মা, পিসি, ওনারা দুইজনকে? ওনারা তোমার ঠাকুরমা ঠাকুর দাদা। কিন্তু আমার ঠাকুরমা ঠাকুর দাদা তো ওনারাও তোমার ঠাকুরমা ঠাকুর দাদা। তাই নাকি? হ্যাঁ, মা দেখে কে এসেছে। তনুশ্রী কেউ? ও হচ্ছে তোমার নাতনি। তাই নাকি? ওকে একটু এই দিকে আনতো। এই যে এনেছি। তারপর শুরু হলো
মা বাবা জুনিয়র আরোহীকে আদর করা। সকাল থেকে সারাদিন একটা হই হুল্লোড়ে কাটে, কারণ আমার কাছে এমন দুই পরিবার আছে। একদিকে মা বাবাকে দেখে মনে হচ্ছে আরোহীর আচরণে তারা অনেক খুশি। আরোহীও তাদের অনেক যত্ন করছে, সারাদিন তাদের দেখাশোনা করেছে। রাতে আমি বিছানায় বসেছিলাম, তখন মা বাবা তনুশ্রী আমার রুমে আসে আর আমাকে বলে, মা তোমরা এখানে কোনো দরকার ছিল? ঠিক দরকার নেই, তোমার সাথে আমাদের কথা ছিল। কোন বিষয় নিয়ে? আগে একটু বসি তারপর বলবো। ঠিক আছে বসো। মা আর তনুশ্রী বিছানার উপর বসলো আর আমি এগিয়ে তাদের পাশে বসলাম। এখন বলো তো কি এমন কথা যার জন্য এত সংকোচ বোধ করছো? সংকোচ বোধ কোথায় করছি? তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি সংকোচ বোধ করছো, তাই মিথ্যা বলে লাভ নেই। বুঝতেই যখন পেরেছিস তাহলে কথাটা বলে ফেলি। হ্যাঁ বলো। আসলে হয়েছে কি? কি হয়েছে? না মানে তুই বিষয়টা কিভাবে নিবি সেইটাই ভেবে কেমন কেমন লাগছে। এত ভাবতে হবে না, যা বলার মুখ খুলে বলেই দাও। আসলে উহ মা, কি শুরু করে দিলে বলো তো? এসেছো পর থেকেই সেই আসলে করে যাচ্ছ, মূল কথাটা তো বলছোই না। কি করব, ভয় করছে যে। থাক, তোমার বলতে হবে না, তুমি তোমার ভয় নিয়ে থাকো। তনুশ্রী তুই বলতো মা কি বলতে এসছে? মা তোমার বিয়ে ঠিক করেছে সেটাই বলতে এসেছি। কার সাথে? কার আবার আরোহী বৌদির সাথে। অসম্ভব, আমি কোনোদিন ওকে বিয়ে করতে পারবো না। সাগর শোন। মা তুমি আমাকে যাকে বিয়ে করতে বলবে আমি না দেখে তাকে বিয়ে করে নেব, কিন্তু ওকে আমি জীবনে বিয়ে করতে পারবো না। কেন? মেয়েটা এত লক্ষ্মী, তবুও তুই ওকে বিয়ে করতে চাস না কেন? মা তুমি ভালো করে জানো কেন আমি ওকে বিয়ে করতে চাই না। মানুষ মাত্রই তো ভুল, তাই না? মেয়েটাও না হয় না বুঝে একটা ভুল করে ফেলেছে, তার শাস্তি তো ও পেয়েছে। আমি তোকে শাস্তি পেতে বলিনি, না আমি ওকে শাস্তি দিয়েছি। তুই শাস্তি না দিলেও এতদিন তোকে ছেড়ে থেকে মেয়েটা অনেক শাস্তি পেয়েছে। শুধু কিন্তু তাই নয়, ভাইয়ের বৌদি কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে। ভালোবাসে কিনা তা আমার সে আর কেউ ভালো জানে না। আমি এত কিছু জানি না, তুই আরোহী মেয়েটাকে বিয়ে করবি আমি এটাই জানি। পারবো না। আর কারো জন্য না হোক, অন্তত তোর মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওকে বিয়ে কর। ওর তো একটা বাবার পরিচয় চাই। ওকে আমি এমনিতেই বাবার পরিচয় দেব, তবু আমি ওকে বিয়ে করব না। এইভাবে হয় না, সমাজ আইন বলে দেশে একটা কথা আছে। আমি এত কিছু জানি না, তুমি ওকে বিয়ে করছো আর এটাই ফাইনাল। তোমাকে ভাবার জন্য আমি 2 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাও। না হলে আমি যখন যেই দিন বলবো তোমাকে সেই দিনই আরোহীকে বিয়ে করতে হবে। মা। তনুশ্রী চল এখান থেকে, ওর সাথে আর কথা বলে লাভ নেই। ভাইয়া সে যাই বলিস না কেন, বৌদি কিন্তু অনেক ভালো আর সুন্দর, তার সাথে তোমাকে অনেক ভালোবাসে। দাঁড়া, তোকে ভালোবাসা বের করছি। আমি তনুশ্রীকে মারার জন্য ওর পিছনে ছুটতে লাগলাম। তনুশ্রী দৌড়ে পালিয়ে গেল। আমি মাথায় হাত দিয়ে বিছানার উপর বসে মার কথা ভাবতে লাগলাম। রাতের খাবার সময় হলে নিধি আর তনুশ্রী খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিল, আমি ওদের খাইয়ে দিলাম। রাতে আরোহী যখন জুনিয়র আরোহীকে ঘুম পাড়িয়ে দিতে যাচ্ছিল, তখন আমি বললাম, মাকে বিয়ের কথা বলতে তুই বলেছিস তাই না? আরোহী নিশ্চুপ। কি হলো, কথা বলছিস না কেন? আমি না, আমার আর তোমার এই বাড়ির মা বাবা বলেছে। তাদের পিছনে তো তুই ছিলি, আমি কি বুঝি না? এত কিছুর পরে তুই ভাবিস যদি যে আমি তোকে বিয়ে করে আপন করে নেব, তাহলে তুই ভুল ভাবছিস। আমি তোকে কোনোদিন বিয়ে করব না, কথাটা মাথায় রাখিস। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আর ওই টলমল চোখে আমার দিকে তাকালো। তুই বিশ্বাস করার যোগ্যই না, এখন এখানে ভূতের মতো দাঁড়িয়ে না থেকে এখান থেকে যা। আরে আমার জারি শুনে কান্না করতে করতে চলে গেল, আর আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। কালকে রাতের মতো আজকে রাতেও আর এই কোথায় ঘুমাবে তা আমি জানি না। একটা কথা বলে রাখি, আমি দরজা চাপিয়ে ঘুমাই, বাকি সবার মতো ছিটকানি লাগিয়ে ঘুমানোর অভ্যাস নেই। কারণ সকাল হলে মা বাবা তনুশ্রী আমাকে ডেকে অফিসে যাওয়ার জন্য ঘুম ভাঙিয়ে দিত, তাই আজকে যথারীতি দরজা চাপিয়ে ঘুমিয়ে রয়েছি। এদিকে আমি দরজা চাপিয়ে আসার কিছু সময় পরেই আর আমার দরজা একটু ফাঁক করে সেখানে বসে বসে আমাকে দেখে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, এতগুলো বছর তোমাকে পাই নাই, সেই কষ্টে তোমার জন্য কান্না করেছি, আর আজকে তুমি কাছে তবু অনেক দূরে রয়েছো। না পারি তোমাকে জড়িয়ে ধরে মনের কষ্টগুলো বলতে, আর না পারছি তোমাকে ভালো মতো ভালোবাসতে। জানি আমি এসব আমার পাপের ফল, কিন্তু আমি কি এত বড় পাপ করেছি যে আমাকে এতগুলো বছর কষ্ট পাওয়ার পরে তা শেষ হয় নাই? এতগুলো বছর তুমি আমার সামনে ছিলে না,
তাই তোমার শূন্যতা, মানুষের কটূক্তি সব কিছু সহ্য করতে পেরেছি। ওইসব সহ্য করতে পারলেও তোমার আমার উপর অবিশ্বাস, আমাকে অবহেলা করা আমি সহ্য করতে পারছি না আমি সহ্য করতে। দয়া করে আমাকে আর কষ্ট দিও না, আমি আর কষ্ট অবহেলা নিতে পারছি না জানি, তবুও বিশ্বাস করবে না। তবুও বলছি, তোমাকে আমি সত্যি অনেক অনেক ভালোবাসি। আর এতগুলো বছর তোমার অপেক্ষায় থেকে সেই ভালোবাসার কয়েক গুণ বেড়ে গিয়েছে। তাই বলছি, যদি তোমার মন না ভরে তাহলে আমাকে শাস্তি দাও, চাইলেই আমাকে মেরে ফেলে আমার হাসি মুখে মৃত্যুবরণ করব, তবুও দয়া করে আমাকে আর কষ্ট দিও না। আরোহী এইসব বলে দরজার পাশে বসে কান্না করছে। এদিকে আরোহীর কান্নার শব্দে আমার ঘুম অনেক আগে ভেঙে গিয়েছিল। প্রথমে ভেবেছিলাম আরোহী দরজার সামনে বসে কান্না করে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, তার অপরাধে ওকে গিয়ে মারবো। কিন্তু যখন আরোহীর কথা শুনলাম তখন কেন জানি নিজের মনটা কোনো এক অজানা কারণে ছটফট করতে লাগলো। তাই বিছানা থেকে উঠে আরোহীকে মারতে গেলাম না, বিছানাতে শুয়ে রইলাম। এইদিকে আমি ছাড়াও আরোহীর কথা আরেকজন শুনছিল, যে আরোহীর কথাগুলো শুনে আরোহীর মাথায় হাত রাখে। মাকে দেখে আরোহী দ্রুত বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলে, মা, আপনি এখানে? কিছু কি লাগবে? আমি তো জল নিতে এসেছিলাম, কিন্তু তুই এখানে বসে কি করছিস? আপনি আমাকে বোতলটা দিন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। জল আমি নিয়ে এসেছি, তোর আনতে হবে না। ও আচ্ছা। বললি না, কিন্তু তুই এখানে বসে কি করছিলি? কিছু না। সবাই ঘরে ঘুমিয়ে রয়েছে, আর তুই এখানে একা বসে রয়েছিস কেন? এমনি। বুঝেছি, সাকর তোকে ঘরে শুতে দেয়নি, তাই তো? না না মা, আপনি ওকে ভুল বুঝছেন। ও আমাকে শুতে দিবে না কেন? থাক, আমাকে আর বোঝাতে হবে না। আমি সাগরকে গত 7 বছর ধরে চিনি, তাই ভালো করে জানি ও কেমন। একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বলুন, কি কথা? গতকালকে রাতে তো সাগর এখানেই থেকেছে, তুই কোথায় ছিলি? কি হলো বল? ছিলাম এদিকে সেদিকেই। বুঝেছি। আরোহী নিশ্চুপ। মা আরোহীর কথা শুনে বুঝে গিয়েছে আরোহী গতকালকে রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিল। তাই মা আরোহীকে কিছু না বলে সরাসরি দরজা ঠেলে ঘরে এসে আমার কান ধরে টানতে থাকে। কানে ব্যথা পেয়ে আমি মৃদু চিৎকার করতে লাগলাম, মা প্লিজ কান ছেড়ে দাও, অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ মা প্লিজ। ব্যথা দেওয়ার জন্যই তো কান ধরে টানছি, তো ব্যথা পাবি না? আমি কি করছি যার জন্য তুমি আমাকে এভাবে ব্যথা দিচ্ছ? একটা মেয়েকে 2 দিন ধরে ঘরের বাইরে রাখিস, লজ্জা করে না? আমি এবার কাকে ঘরের বাইরে রাখলাম? কেন? ওকে। যার যেখানে থাকার জায়গা আমি তাকে সেখানে রেখেছি। তাই নাকি? দাঁড়া দেখাচ্ছি। মা আরো জোরে আমার কান টানতে লাগলো। মা খুব ব্যথা লাগছে, এবারের মতো প্লিজ কানটা ছেড়ে দাও। না, ছাড়বো না, লাগুক, আরো বেশি ব্যথা লাগুক। মা, ও অনেক ব্যথা পাচ্ছে, প্লিজ ওর কানটা ছেড়ে দিন। আমার জন্য দয়া করে ওকে আর ব্যথা দিয়েন না। মেয়েটা তোকে বললো তাই ছেড়ে দিলাম, কিন্তু এরপর থেকে যদি তুই ওকে ঘরের বাইরে বের করে দিস, তাহলে আমি তোকে আর বাড়ির ভিতরে ঢুকতে দিব না, কথাটা মনে রাখিস। মা আমাকে শাসিয়ে চলে যেতে লাগলো। আমি ওকে ঘরের বাইরে বের না করে দিলে ও কোথায় থাকবে আর কোথায় বা ঘুমাবে? এই ঘরে থাকবে আর এই বিছানায় ঘুমাবে। তাহলে আমি কোথায় ঘুমাবো? বিছানা তো কম বড় না, বিছানার এক পাশে ঘুমিয়ে পড়বি। মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও কি আমার বউ নাকি যে এক ঘরে এক বিছানায় ওর সাথে আমি ঘুমাবো? বউ না, কিন্তু 2 দিন পরে বউ হবে। শুধু তাই নয়, তোদের একটা বাচ্চাও আছে। তাছাড়া বাড়িতে আর কোনো ঘর খালি নেই যে সেই ঘরে থাকবে, তাই ও তোর সাথে এখানেই থাকবে। কেন? রান্নাঘর আছে না, সেখানে গিয়ে ঘুমাক। রান্নাঘরে কোথায় ঘুমাবে? মেঝেতে। তো যদি ইচ্ছে হয় তুই গিয়ে রান্নাঘরের মেঝেতে ঘুমা, কিন্তু ও এই ঘরেই আর এই বিছানাতেই থাকবে। মা, এত করুণ সুরে ডেকে কোনো লাভ নেই, আমি যা বলেছি তাই করতে হবে। আর হ্যাঁ, আমি চলে যাওয়ার পর যদি শুনি তুই মেয়েটার সাথে ঝগড়া করেছিস, তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। কথাটা শেষ করে মা চলে গেল। এইদিকে আমি অসহায়ের মতো কিছু সময় দাঁড়িয়ে থেকে তারপর আরোহীকে বললাম, কি এবার খুশি তো? আমার সাথে এক ঘরে থাকতে পেরে অনেক খুশি, তাই না? সাগর, তুমি আমাকে ভুল ভাবছো। আমি মাকে বলি নাই আমাকে তোমার ঘরে নিয়ে আসতে। থাক, আর ভাব করতে হবে না। তুই কি চাস আর কি না চাস আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আরোহী নিশ্চুপ। যা এখন বিছানায় গিয়ে শান্তিতে ঘুমা। আমি কোথায় ঘুমাবো তা তোর দেখতে হবে না। তুই বিছানায় গিয়ে ঘুমা। তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে বিছানা পেতে শুয়ে পড়বো, আমার সমস্যা হবে না। থাক, আপনারা ভাব করে নিচে ঘুমাতে হবে না।
এখন নিচে ঘুমিয়ে কালকে আবার মাকে গিয়ে বলবেন, তখন আমাকে আবারও মার খেতে হবে। একবার আপনাকে বিশ্বাস করেছিলাম আর তার ফল হাতে নাতে পেয়েছি, তাই আপনাকে আর বিশ্বাস করার সাহস নেই। কথাটা শুনে আরোহী চলচল চোখে আমার দিকে তাকালো। আরোহীর এভাবে তাকানো দেখে নিজেকে নিজেই বকলাম। কেন যে না বুঝে কি বলে ফেললাম। সব কিছু স্বাভাবিক করার জন্য তাড়াতাড়ি বললাম, অনেক রাত হয়েছে, এবার কি ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় ঘুমাচ্ছি। তাড়াতাড়ি বলে আমি লাইট বন্ধ করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আর আরোহী বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এত তাড়াতাড়ি করার কারণে আরোহী যদি আরও কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকতে দিতাম তাহলে নির্ঘাত আরোহী কান্না করে দিত। তার সাথে আমি যতদিন আরোহীর উপর আবারও দুর্বল হয়ে গিয়েছি, যার ফলে ওকে এখন কান্না করতে দেখলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীকে আপন করে নিতাম। শুয়ে পড়ার কিছু সময়ের মধ্যেই আমার কানে আরোহীর কান্নাটা আসলো। তাই রাগী কণ্ঠে বললাম, তোর ন্যাকা কান্না থামা, নাহলে এসে বালিশ চাপা দিয়ে একেবারে মেরে রেখে দেবো। তারপর আরোহী চুপ হয়ে গেল। জানি তারপরেও কান্না করছিল, কিন্তু সেটা নিশ্চুপ হয়ে আরোহীর দিক থেকে মনটা সরিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে শুরু হলো আমার উপর অত্যাচার। যেখানে যাই না কেন নিধি, তনুশ্রী, তারপর ভাইয়া, আপন মা বাবা, পালিত মা বাবা, জয় এবং বাকি বন্ধুরা, যার সামনে যাই না কেন একই কথা, বিয়েটা করতে রাজি হয়ে যা। তার সাথে মেয়েটাকেও লেলিয়ে দিয়েছে। সে বারবার কানের কাছে এসে বলছে, বাবা তুমি মাকে আবার বিয়ে করো না, আমি আবার মা বাবার বিয়ে দেখবো। কি মজা, কি মজা। এভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিনে পরিবারের সাথে থাকার পরে আমার সম্পর্কটা স্বাভাবিক হয়ে গেছে। আমাকে নিয়ে জোরাজোরি দেখে আরোই খুশি। তার সাথে বিয়ের স্বপ্ন দেখা শুরু করেছে। দিন সকালে আমি আমার রুম থেকে তৈরি হয়ে নিচে নামতেই 2 পরিবারের বন্ধুরা সবাই আমাকে ঘিরে ধরলো। আর মা জিজ্ঞাসা করলো, এখন বল কি সিদ্ধান্ত নিলি? কোন বিষয়ে? তোর বিয়ের বিষয়ে। সিদ্ধান্ত কি জানাতেই হবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে কালকে আমি শহর থেকে আসি, তারপর সিদ্ধান্ত জানাবো। শহরে কি এমন আছে যে শহর থেকে আসার পর সিদ্ধান্ত জানাবি? যখন ফিরে আসবো তখনই জানতে পারবে। সে তুই যা বলিস না কেন, আগামী 15 দিনের মধ্যে তোর বিয়ে আমি করিয়েই ছাড়বো। হ্যাঁ ঠিক আছে, তাহলে বিয়ের ব্যবস্থা করতে থাকো, আমি শহর থেকে এসে তোমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। আচ্ছা। তারপর আমি নাস্তা করে শহরে চলে গেলাম। সারাদিন শহর থেকে বিকেলের দিকে আমার শহরের সব বন্ধুদের নিয়ে বাড়িতে ফিরলাম। আর বাড়িতে ফিরে যা বললাম তা শোনার পর আরোহী আর বাকি সবাই অনেক খুশি হলো। কিন্তু সেই খুশি বেশি সময় স্থায়ী ছিল না, কারণ সবশেষে যা বললাম তা শুনে আরোহীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি বাড়িতে ফিরে বন্ধুদের নিয়ে ঢুকতে দেখলাম সবাই সবাই বসে আমার জন্য অপেক্ষা করছিল। আমি সবার সামনে গিয়ে বললাম, মা, তোমরা আমার সিদ্ধান্ত জানতে চাও তাই না? তাই তো আমরা সবাই এখানে বসে সেই কখন থেকে অপেক্ষা করছি। মা, আমি বিয়ে করতে রাজি। সাগর, তুই সত্যি বলছিস? তুই সত্যি বিয়ে করতে রাজি? হ্যাঁ বাবা, আমি রাজি। তোমরা এখনো বসে রয়েছো কেন? চলো তো তাড়াতাড়ি হিসাব করতে বসে পড়ি। বিয়েতে কি কি করব, কাকে কাকে নিমন্ত্রণ দিব, শত হলেও আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, কি না? হ্যাঁ হ্যাঁ চলেন। আমার কথা শুনে দেখলাম আরোহীর মুখের কোণে হাসি ফুটে উঠেছে। আরে তোমরা কোথায় যাচ্ছ? আমার সম্পূর্ণ কথা তো শুনলেই না। তোমার কি আরো কিছু বলার বাকি আছে নাকি? হ্যাঁ, আছেই তো। কি বলবে তাতেই বলো। আমরা বৌদিকে নিয়ে ঘরে কি কথা বলে জানাবো বিয়ে নিয়ে তার কি কি স্বপ্ন আছে। বিয়ে নিয়ে আবার কি স্বপ্ন? সে তুমি বুঝবে না, যাও বলো, তাড়াতাড়ি বলো। আমি কাকে বিয়ে করবো তা তো তোমরা শুনলে না। কাকে মানে? তুই আরোহীকে তো বিয়ে করবি। না, আমি ওকে বিয়ে করব না, আর না বিয়ে করতে পারবো। সাগর, তুই কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? আরোহীকে বিয়ে না করলে তুই কাকে বিয়ে করবি? এই যে ওকে, আমার পাশে থেকে আমার এক বান্ধবীকে দেখালাম। কি, তুই জয়াকে বিয়ে করবি? আর হ্যাঁ, এ তো অবাক হওয়ার কি আছে, আমি আর জয় একে অপরকে অনেকদিন থেকে ভালোবাসি। তোকে বিয়ে করব না? ভালোবাসি জয় কিছুটা চিৎকার দিয়ে বলতে লাগলো, কিন্তু তার আগে আমি জয়কে চুপ থাকার ইশারা করলাম। হ্যাঁ, তুই তো আমাকে ভালোই বাসোস। ভাইয়া, তুমি যে জয়া দিদিকে ভালোবাসতে তা কোনো বলো নেই। তুই একটা পিচ্ছি মেয়ে, তোকে সব কথা বলবো কেন? ভাইয়া ভাইয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করো তাহলে জুনিয়র আরোহীর কি হবে? কি হবে মানে? আমার মেয়ে আমার সাথেই থাকবে। তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করবে আর মেয়েকে তোমার সাথে রাখবে, এটা কিভাবে সম্ভব? আমার জয়ের সাথে কথা হয়েছে, বিয়ের পর জুনিয়র আরোহীকে আমার সাথে রাখবো, আর জয়াকে ওর মায়ের পরিচয় দিবে। আমি আমার মেয়েকে অন্য মেয়ের মা বলতে দিব না, কোনো দিনই না। তোর দেওয়া না দেওয়াতে আমার কিছু যায় আসে না। আমি আমার মেয়েকে নিয়ে যাব,
আর এটাই শেষ কথা। তোমার কি মনে হয় এখন যদি তুমি মেয়েকে গিয়ে বলো অন্য একটা মেয়েকে মা বলতে, ও কি বলবে? আর তোমার সাথে কি ও যাবে? মেয়ে আমাকে কতটা ভালোবাসে তা তুই এতদিন হয়তো জানতে পেরেছিস, আর আমার মেয়ে আমার কথা কেমন শোনে সেটা তুই ভালো করেই জানিস। সাগর, এটাই কি তোর শেষ সিদ্ধান্ত? আর হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা করো, তাও আবার 15 দিনের মধ্যেই। যদি 15 দিনের মধ্যে আমাদের বিয়ে না দাও তাহলে আমরা কোর্টে গিয়ে বিয়ে করে নেব। নিধি ওদের থাকার জন্য ঘরগুলো পরিষ্কার করতে বল। আমি ওদের নিয়ে আমার ঘরে যাচ্ছি। ঘর পরিষ্কার হলে আমার রুমে গিয়ে জানাস। পারবো না। আমি জানি তুই পারবি। এই তোরা চল আমার রুমে যাই। আমি ওদের সবাইকে নিয়ে আমার রুমে চলে গেলাম। আমার পেছন পেছন জয় এবং বাকিরাও আসলো। অন্যদিকে আরোহী কান্না করতে করতে নিধির রুমে চলে গেল। নিধের তনুশ্রীও ওর পিছনে গেল। আমার রুমে আসা মাত্র জয় আমাকে বলল, সাগর, তুই এমন কেন রে? তোর মনে কি একটু দয়া মায়া নেই? আরোহী তো কতটা ভালোবাসে, আর তুই কি করছিস? আরোহীকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস? ওই হারামি, তুই আমাকে কবে থেকে ভালোবাসোস রে? আর নিচে ওইসব কি বললি? বিয়ে মেয়ে মানে কি এসবের? তখন বললেন আপনারা একে অপরকে ভালোবাসেন, আর এখন বলছেন কিসের ভালোবাসা? আমার কপালটা এতটাও পুড়িনি যে তোর মতো একটা হারামিকে ভালোবাসবো। ওর চেয়ে অনেক ভালো একটা ছেলে আমি ভালোবাসি, আর সেটাও ও জানে। আমি কিছু না বলে হাসতে হাসতে বিছানায় গিয়ে বসলাম। সাগর, তোর মাথায় কি চলছে বলতো? আমাদের ঢাকা থেকে নিয়ে আসলি তোর বিয়ের কথা বলে, আর এখন বলছিস তুই জয়াকে বিয়ে করবি। সাগর, আশা বন্ধ কর। তুই কি করতে চাইছিস সেটা বল। আমি কিছু না বলেই হাসতে হাসতে বিছানায় গিয়ে বসলাম। বেশি কিছু না, শুধুমাত্র একটা পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা? বলতে পারিস ভালোবাসার পরীক্ষা। এসব কি বলছিস? পরিষ্কার করে বলতো। এতদিন তোরা বলতে আরোহী নাকি আমাকে ভালোবাসে, এখন আমি দেখতেছি ও আমাকে আদৌ ভালোবাসে কিনা। এসব করে কিভাবে জানবি ও তোকে ভালোবাসে কিনা? ও যদি আমাকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই এই বিয়ে ভাঙানোর সর্বোচ্চ চেষ্টা করবে। আর যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে? আরোহীকে আমি যতদূর চিনি ও যুদ্ধের আগে হার মেনে নেওয়ার মেয়ে না, তাই উল্টাপাল্টা কিছু করবেও না। এখন আমাদের কি করতে হবে? বেশি কিছু না, যা বললাম তা কাউকে বলবি না, আর চুপচাপ ভালো করে বিয়ের আয়োজন করতে থাক। যদি আরোহী তোর পরীক্ষায় সফল হয়ে যায় তাহলে কি করবি? বিয়ের দিন ওকে বিয়ে করে নেব। আর যদি বিফল হয়ে যায়? বিফল হওয়ার কোনো সুযোগই নেই। তারপরে যদি বিফল হয়ে যায় তাহলে পরেরটা দেখা যাবে। আচ্ছা। আর জয়া, তোকে কিন্তু এই কয়েকদিন আমার প্রেমিকার অ্যাক্টিং করতে হবে। প্লিজ দোস্ত, না করিস না, তাহলে আমার সব প্ল্যানিং মাটি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, করব। আর ভাব করতে হবে। ও, তোদের তো পরিচয় করে দেওয়া হয়নি। দাঁড়া, আমি তোদের সাথে পরিচয় করে দিচ্ছি। তারপর শহরের বন্ধুগুলোর সাথে গ্রামের বন্ধুগুলোকে পরিচয় করে দিয়ে আড্ডা দিতে লাগলাম। এদিকে নিধির তনুশ্রী আরোহীর পেছন পেছন নিধির ঘরে গিয়ে দেখে আরোহী কান্না করছে। নিধি আরোহীর কাঁধে হাত রাখতেই আরোহী তাকিয়ে নিধিকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বৌদি, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে সব ঠিক হবে? তোমার ভাইয়া অন্য একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছে যে। বিয়ের এখনো 15 দিন বাকি রয়েছে। তুমি চিন্তা করো না, আমরা ভাইয়াকে বুঝিয়ে বলবো। আমি তোমার ভাইয়াকে ভালো করেই চিনি, ও একবার যা বলবে তা করেই ছাড়ে। তুমি ওকে বোঝাতে পারবে না। তুমি ঠিক বলেছো, আমার ভাইকে বুঝতে পারবো না, আর না আমার ভাই ওই মেয়েকে বিয়ে করতে থেকে আটকাতে পারবো। তাই যা কর তোমাকেই করতে হবে। আমি কি করব? ভাইয়া সবার সামনে আমাকে পিচ্ছি বলে অপমান করছে, তাই তোমাকে আমি একটু বুদ্ধি দিচ্ছি কি করে ভাইয়াকে জব্দ করবে। কি বুদ্ধি? যেভাবেই হোক না কেন ভাইকে তুমি শাসন করবে, আর কোনোভাবেই ওই মেয়েটার আশেপাশে যেতে দিবে না। ওকে তো আমি এমনিতেই ওই পেতনির আশেপাশেই যেতে দিব না। এই তো লক্ষ্মী মেয়ের মতো করে কথা শোনো। ভাইয়া ভালো কথার মানুষ না, তাই ওকে শাসন করে বলতে হবে তুমি ওকে কত ভালোবাসো। এই কথাটা তনুশ্রী একদম ঠিক বলেছে। তুমি ওর কথা অনুসারেই কাজ করবে। এর ফলে যদি হিতে বিপরীত হয়ে যায় তখন কি হবে? কিচ্ছু হবে না, আমরা আছি তো নাকি? তাহলে তোমরা বলছো তোমাদের কথা শুনে ওকে শাসনের উপরে রাখতে? হ্যাঁ, ছেলেদের শাসনের উপর না রাখলে ওরা অনেক বেড়ে যায়। দেখো না আমাদের কেমন শাসনের উপর রাখি, তাই তো কোনো মেয়েদের দিকে চোখ তুলেও তাকায় না। ঠিক আছে, তাহলে কালকে থেকে তোমাদের কথা অনুসারে কাজ করতে থাকবো। কাল না, আজকে, এখন থেকেই এই অনুসারে কাজ করবে। একটা কথা মনে রেখো, যত দেরি করবে তত বেশি ক্ষতি হবে। আচ্ছা। আর এইদিকে আমরা বাড়ির সবাইকে আমাদের দলে নিয়ে আসি। তার সাথে ভাইয়ের বিরুদ্ধে ওই মেয়েটার কানে বিষ ঢেলে দিবে। কি করে? কি মেয়েটাকে কি উল্টাপাল্টা কিছু বলো না। একটা কথা মনে রেখো, মেয়েটা আমাদের বাড়ির অতিথি,
মনে থাকবে। আর তুমি চিন্তা করো না, বেশি কিছু বলবো না, শুধু তোমার আর ভাইয়ের প্রেম কাহিনীগুলো বলবো। আচ্ছা। তাহলে যাও, কাজে লেগে পড়ো, আর আমরাও আমাদের কাজে লেগে পড়ি। আচ্ছা। তারপর আর কি, মুহূর্তের মধ্যে দুই বোন বাড়ির সবাইকে ওদের দলে নিয়ে আমাকে আর আমার বন্ধুদের আরেক দলে বানিয়ে দিল। আর তার সাথে এইদিকে আমার উপর শুরু হলো আরোহী শাসন। আরোহী কী শাসন করলো তা একটু পরে জানতে পারবেন। আমরা দিকে কথা বলছি আর আরোহী আমাদের রুমে আসলো। আরোহীকে আমি রুমে আসতে দেখি, আরোহীকে দেখে জয়ের সাথে আরও বেশি হাসাহাসি করতে লাগলাম। জয়কে বললাম একটু নাটক করতে, যেমন বলা জয় তেমন কাজ শুরু করে দিল। কিছু সময় পর আরোহীর দিকে তাকিয়ে দেখলাম আরোহী রাগে ফুঁসছে। তারপর আরোহী বলল, সাগর ওনাদের ঘর গুছিয়ে দিয়েছি, এখন ওনারা ওনাদের ঘরে যেতে পারেন। কি হলো, এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? তোকে না যেতে বললাম, কানে যায়নি কথা? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি এখন তোর সাথে কথা বলতে পারবো না, যা এখান থেকে। আরে চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল। কি হলো, ঘাটতারার মতো দাঁড়িয়ে রয়েছিস কেন? বললাম না তোমার সাথে কিছু কথা আছে। আমি যে বললাম এখন আমি তোর সাথে কথা বলতে পারবো না, তোর কানে যায়নি? আমি তোমার সাথে কথা না বলে এখান থেকে কোথাও যাব না। আচ্ছা সাগর, তুই তাহলে ওনার সাথে কথা বল, আমরা পরে তোর সাথে আবার কথা বলবো নে। হ্যাঁ জয়া ঠিক বলেছে, তোরা কথা বল, আমরা ফ্রেশ হয়ে আসি। আচ্ছা তাহলে যা, এই যা, ওদের সবাইকে রুম দেখিয়ে দিয়ে আয়। কি হলো, কথা কানে যায়নি? জয়, তুমি একটু ওদের রুম দেখিয়ে দিয়ে আসো তো। কেন, জয় যাবে কেন? তুই কি করবি? আমি তোমার সাথে কথা বলবো। ওদের রুম দেখিয়ে দিয়ে এসেও কথা বলতে পারবি না। কেন, কি সমস্যা? আমি তোমার সাথে একা কথা বলতে চাই। কেমন কথা বলবি, যে একাই বলতে হবে? যখন বলবো তখনই শুনতে পারবে। তুই কে যে তোর সাথে আমি একা কথা বলবো? যত সব ফালতু মেয়ে কথাকার। তোর সাথে কথা বলতে চেয়েছি তাই তোর ভাগ্য, আর তুই কেন এসেছিস আমার সাথে একা কথা বলার জন্য? যত সব। আরে আরে, তোদের ঝগড়া করতে হবে না, আমরা চলে যাচ্ছি, তোরা শান্তিতে কথা বল। হ্যাঁ হ্যাঁ, আমরাও চলে যাচ্ছি, আর ওদেরকেও ওদের রুম দেখিয়ে দিচ্ছি, তোরা কথা বল। মামা, দেখে কিন্তু মনে হচ্ছে আরোহী অনেক রেগে আছে, তাই সাবধান থাকিস। জয় আমার কানাকানি বলল। আমি কিছু না বলে রাগী দৃষ্টিতে জয়ের দিকে তাকাতেই জয় এদের নিয়ে দৌড়ে পালালো। আর ওই রাগ দেখে অবশ্য আমি ভিতরে ভিতরে কিছুটা ভয় পাচ্ছি। ওরা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আর এই ধপ করে দরজা বন্ধ করে দিয়ে রাগী চেহারা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তুই দরজা বন্ধ করলি কেন? দাঁড়া বলছি। আর ওই আমার কাছে আসতে আসতেই কি হলো, তুই আমার দিকে এগিয়ে আসছিস কেন? তুই এতক্ষণ আমাকে কি কি জানি বলছিলি? আমার সামনে এসে দাঁড়িয়ে কোমরে নিজে শাড়ির আঁচল গুছতে গুছতেই কি শোনা তো, তুই শাড়ির আঁচল কোমরে গুছছিস কেন? আমি ঘাটতারা ফালতু মেয়ে, তাই না? আমি নিশ্চুপ। কি হলো, কথা বলছিস না কেন? বুঝেছি, তুই এমনিতে কথা বলবি না। তারপর আর কি, আর ওই এক ধাক্কা আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার মাথার কাছে রাখা ফলের ঝুড়ি থেকে ছুরি নিয়ে আমার গলা সামনে ধরলো। সব কিছু এত তাড়াতাড়ি হলো যে আমি কিছুই বুঝতে পারলাম না, আর না পারলাম আর হয়ে গিয়ে আটকাতে। আপনি কি করছেন? আমার গলা কেটে যাবে তো? তাই নাকি? তা বাবু, তুমি আমাকে ফালতু ঘাটতারা বলছিলে কেন? আমাকে একদম বাবু বলে রাখবে না, আমি এখনো ছোট আছি নাকি যে বাবু বলছেন? আমার যা ইচ্ছে তোকে আমি তাই বলে ডাকবো, বেশি কথা বলবি তো একেবারে দিব। না না, আমি কিছু বলবো না, তোমার যা ইচ্ছে তুমি তাই বলো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এবার তাহলে ছুরিটা গলা থেকে সরাও। আগে বল, তুই সবার সামনে আমাকে ঘাটতারা ফালতু মেয়ে বললি কেন? ভুলে বলে ফেলেছি, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। যদি তুই আমার কথা শুনিস তাহলে দিতে পারি। একটা কেন, আমি আপনার সব কথা শুনবো, তারপরে প্লিজ ছুরিটা গলা থেকে সরান। আগে আমার কথাগুলো শোন, তারপর রাজি কিনা বল, তারপর সরাবো। কি কথা? 15 দিনের দিন যখন বিয়ে হবে তখন ওই মেয়েটা বাদ দিয়ে আমাকে বিয়ে করবি। করব। এরপর থেকে আর কখনো ওই জয়া নাকি ভয়া ওর আশেপাশেও যাবি না। যদি যাস তাহলে কি করব বুঝতেই তো পারছিস। যাব না। সব সময় আমার পেছনে পেছনে থাকবি। থাকবো। আমাকে সব সময় তুমি করে বলবি। বলবো। আমাকে আর কখনো কষ্ট দিবি না। দেব না। আর আমাকে আজকে থেকে অনেক ভালোবাসবি। বাসবো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এইবার একটা চুম্মা দাও তো। আরে আমার গলা থেকে ছুরিটা কিছুটা দূরে সরিয়ে কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোকে কিস করবো কোন দুঃখে? বুঝেছি, এইভাবে কাজ হবে না।
বাবু বাবু তুমি দরজা আটকে কি করছো? দরজা খোলো, তোমার সাথে আমি খেলবো। জুনিয়র আরোহী দরজায় থাপ্পড় দিতে দিতে, দেখো মেয়েটা ডাকছে, এবার তো আমার উপর থেকে উঠে দরজাটা খুলে দাও। না, মেয়েটার আসার সময় পেল না, এতদিন পর জামাইকে পেলাম আর ও কিনা এখানে এসে ব্যাগরা বাঁধাচ্ছে। কি হিংসুটে মেয়ে রে বাবা, নিজের মেয়ের সাথে হিংসা করে। মেয়ে হয়েছে তো কি হয়েছে, ওর জন্য কি আমি আমার জামাইকে আদর করতে পারবো না? আর হ্যাঁ, আমি হিংসুটে ভালো, তাতে তোর কি? আমার আবার কি? আমার কিছুই না। বাবু বাবু দরজা খুলো তাড়াতাড়ি। এখন তুমি যদি দরজা না খোলো তাহলে কিন্তু থাপড়াতে থাপড়াতে দরজা ভেঙে ফেলবে। তাই তো দেখছি, কি আর করার, দরজাটা খুলতেই হবে। আরোহী আর উপায় না পেয়ে আমার উপর থেকে উঠে দরজা খুলে দিতে গেল, কিন্তু তার আগে আমার কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে গেল। আরোহী দরজা খুলে দিলে জুনিয়র আরোহী আমার কাছে আসলো আর মুখ খুলে বলল, বাবু তুমি দরজা বন্ধ করতে এত দেরি করলে কেন? মামুনি, এতে আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার মার, কারণ সে আমাকে দরজা খুলতে দেয়নি। মা, কথাটা সত্যি নাকি? আসলে মামনি হয়েছে কি, আসলে তোমার বাবুর সাথে আমার একটু কাজ ছিল তো, সেই কাজই করলাম। আচ্ছা যাও, তোমাকে এবারের মতো মাফ করে দিলাম। বাবু চলো এখন আমরা খেলি। হ্যাঁ চলো। তারপর আর কি, আমরা খেলতে লাগলাম আর আরোহী চলে গেল। সেদিন রাতে যখন আরোহী জুনিয়র আরোহীকে ঘুম পাড়িয়ে দিল, তারপর আমি আরোহীকে বললাম, যাও এবার ঘরের বাইরে যাও। ঘরের বাইরে যাব কেন? আজকে থেকে আমি তোমার সাথে এই ঘরে থাকতে পারবো না। কেন কেন? মাঝে কালকে রাতে আমাদের এক ঘরে থাকতে বললো, তাকে ভুলে গিয়েছো? ভুলিনি, কিন্তু কালকের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক না। তাই বুঝি, তা ভিন্নতা কোথায় একটু বলবে? কালকে আমার হবু বউ এ বাড়িতে ছিল না, কিন্তু আজকে আমার এ বাড়িতে আমার হবু বউ আছে। আর সে যদি জানতে পারে তুমি আর আমি এক ঘরে রয়েছি, তাহলে সে অনেক কষ্ট পাবে। তার সাথে সে রাগ করে বিয়েটাও নাও করতে পারে। তাই নাকি? হ্যাঁ, আর তুমি শয়তানের মতো হাসছো কেন? তাহলে তো ওকে গিয়ে বলে দিতে হয় তুমি কালকে রাতে আমার সাথে এক ঘরেই ছিলে। এই না না, প্লিজ এমনটা করো না। করতে তো হবেই, তাছাড়া তোকে না বলেছি ওই মেয়েকে বিয়ে করার চিন্তা বাদ দিতে? কেন কেন বাদ দেবো কেন? সন্ধ্যার কথা কি ভুলে গিয়েছিস? সন্ধ্যার কথা মনে পড়তে আমি চুপ হয়ে গেলাম। কি কথা বের হচ্ছে না কেন? এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, তুই আমার ঘর থেকে বের হ। আমি এই ঘর থেকে কোথাও যাব না। তাহলে আমি যাচ্ছি, তুই থাক এখানে। যাও যাও, কে না করেছে? তুমি যদি দরজার বাইরে যাও তাহলে সাথে সাথে ঘর থেকে বের হয়ে যাব। তুমি আবার কোথায় যাবে? বেশি দূরে না, মায়ের রুমে যাব। আর তুমি বলবো তুমি ঘর থেকে বেরিয়ে গিয়েছো, তারপর তো জানো তোমার সাথে কি হবে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। এখন আর ভাব না করে চুপচাপ সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও, না হলে সন্ধ্যার ঘটনা আবার করব। কি আর করা, আরোহীর ভয়ে বা মায়ের ভয়ে চুপচাপ সবাই গিয়ে শুয়ে পড়লাম। তারপর আরোহী লাইট বন্ধ করে শুয়ে পড়লো আর এই বিছানায় শুয়ে মুচকে হাসতে লাগলো। আমাকে এমন শাসন করে আরোহী আজকে খুশি, আমি আজকে কিছুটা খুশি, কারণ এমন মিষ্টি শাসন কার না ভালো লাগে। একটা কথা বলে রাখি, আমাদের বাড়ির রান্না থেকে সব কাজ এখন আরোহী একাই করে। আর বৌদির কাজ ছিল মা বাবা বাচ্চা আর বাকিদের দেখাশোনা করা। বৌদি চাইলেও আরোহী বৌদিকে রান্নাঘরে ঢুকতে দেয় না। শুধু তাই না, আরোহী রান্না করার সময় কাউকে রান্নার কাজে সাহায্য করতে দেয় না। তো পরদিন সকাল আরোহী সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না করতে চলে গেল। এর মধ্যে নিধে তনুশ্রী মিলে জয়ের কান টানাভানা করে ফেলেছে। আমার আর আরোহী প্রেম কাহিনী বলতে বলতে সকালে নাস্তা করে আমি ঘরে বসে আছি, তখন জয়া দুই কান হাত দিয়ে ডেকে আমার ঘরে আসলো। জয়াকে এমনভাবে দেখে আমি জিজ্ঞাসা করলাম, কে রে, তুই কান ধরে আসিস কেন? ভাই তুই আমাকে বাঁচা, আমি আর পাচ্ছি না। কি পারছিস না? তোর দুই বোনকে নিতে পাচ্ছি না। কেন, ওরা আবার তোর সাথে কি করলো? কি করে নি বল? তোর আর তোর আরোহী প্রেমের কথা বলতে বলতে ওরা আমার কান তামা তামা করে ফেলেছে। ও এই কথা? তুই ফাজলামি মনে করছিস? আমি এইদিকে পাগল হয়ে যাচ্ছি আর তুই আমাকে ফাজলামি মনে করছিস? আচ্ছা আচ্ছা, রাগ করিস না, তুই এক কাজ কর। কি কাজ? তুই ওদের সত্যিটা বলে দে। তাহলে তোর প্ল্যানিং এর কি হবে? ওরা তো সবাইকে বলে দিবে। তুই ওদের বলার আগে বলবি যাতে কাউকে না বলে। সত্যি বলছিস? হ্যাঁ। আচ্ছা বলবো, এখন তোর সাথে একটু কথা বলে নি, তাহলে বস এখানে। আচ্ছা। তারপর জয় আমার পাশে বসে গল্প করতে লাগলো। হঠাৎ কোনো এক কাজে আরোহী রুমে আসে আর আমাদের হাসাহাসি করে গল্প করতে দেখে রেগে আমাকে বলে, সাগর, আমার সাথে আসো। কোথায়? রান্নাঘরে। কেন? তোমার সাথে একটু কাজ আছে, আসো। আচ্ছা আসছি।
তারপর আমি আর কি আরোহীর পেছন পেছন আরোহীর সাথে রান্না করে গেলাম। কি বলবে বলো? এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। মানে কি এসবে? বেশি কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকো, না হলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে ছাড়বো। আরোহীর রাগ দেখে আমি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর এইভাবে প্রতিদিন আরোহী শাসন চলতে থাকে আমার উপর, আর আমি বুঝতে পারি যে আরোহী আমাকে কত ভালোবাসে। তার ফলে আমার মনে আরোহীর উপর যে বিন্দুমাত্র রাগটা থাকে সেটা চলে যায়। এদিকে প্রথম কয়েকদিন আমার দুই পরিবার আমার উপর রাগ করে কথা বলতো না, কিন্তু যেদিন নিধি আর তনুশ্রীকে সত্যিটা বলা হয় সেদিন ওরা আরোহী বাদে বাকি সবাইকে বলে দেয়। তার ফলে সবাই আবার আমাকে আপন করে নেয়। এদিকে বিয়ের কাজও ঠিকমতো চলছে। একদিন রাতে বাবা বলল কালকে আমার হবু বউয়ের জন্য যা যা কেনা আছে সব কিনতে যাবে, সবার সাথে আরোহী যাবে। কথা শুনে আরোহীর কি জানি হলো, কান্না করতে করতে রুমে চলে গেল। সেই দিন রাতে আরোহী খাবারও খায়নি। অনেকবার ডেকেছে কিন্তু আরোহী খেতে যায়নি। সেদিন রাতে আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আর আমি বুঝতে পারি আরোহী আমার পা ধরে কান্না করছে আর বলছে, সাগর জানি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর পাচ্ছি না। ভেবেছিলাম এতদিন ভালোবেসে শাসন করলে হয়তো তোমাকে ধরে রাখতে পারবো, কিন্তু আমি ভুল ছিলাম। আমি তোমাকে ধরে রাখতে পারি নাই। আমি যে ভুল করেছিলাম তার শাস্তি হিসাবে আমাকে যা করতে বলবে আমি করতে রাজি, কিন্তু আমি নিজের চোখের সামনে তোমার হবু বউয়ের পাশে তোমাকে দেখতে চাই না, দেখতে পারবো না। আমি তোমাকে অন্য কারো হতে দেখতে। এর চেয়ে আমি মরে যেতে রাজি আছি। তাই চলে যাচ্ছি এই পৃথিবী ছেড়ে, তোমাকে ছেড়ে। একটাই রিকোয়েস্ট, দয়া করে আমাদের মেয়েটাকে কষ্ট দিও না। ওকে সবসময় ভালোবেসে আগলে রেখো। চলি, ভালো থেকো, আর সবসময় সবাইকে ভালো রেখো, দেখে রেখো। আমি তো চুপ করেই আছি। কথাটা শেষ করে আরোহী বের হয়ে যাচ্ছিল, তখন আমি তাড়াতাড়ি উঠে আরোহীর হাত ধরে ফেলি। হঠাৎ আরোহীর হাতের উপর কারো হাতের অনুভব করে পিছনে করে তাকে দেখে আমি আর হাত ধরে আছি। আমি আরোহীকে বললাম, কোথায় যাচ্ছ? আরোহী চুপ করে আছে। মরতে যাচ্ছ? তুমি ঘুমাও নাই? আমি ঘুমালে তোমার জন্য খুব ভালো হতো, তাই না? একবারও ভেবেছো মরে গেলে আমাদের মেয়ের কি হতো? পাগলে মেয়ে, কান্না করছো কেন? মরে গেলে কি সব কিছু সমাধান হয়ে যাবে? কি করব? তোমাকে যে আমি অন্য কোনো মেয়ের পাশে দেখতে পারবো না। অন্য কোনো মেয়ে কোথায়? আমার পাশে তো তুমিই আছো। এখন আছি, কালকে তো ওই পেতনিটা থাকবে। না রে পাগলি, তোর জায়গা কেউ নিতে পারবে না। তাহলে বিয়ে যে? এটা তো তোমার সাথেই হচ্ছে। সত্যি? হ্যাঁ সত্যি। তাই তো বলি, আমার বাড়ির সবাই এত খুশি মনে বিয়ের কাজ করছে কেন? এতক্ষণে কত বুদ্ধি খুলেছে। তাহলে এইসব কি ছিল? সব তোমাকে পরীক্ষা করার চেষ্টা। তাহলে পরীক্ষায় কত পেলাম? 100-তে 100। সে না হয় হলো, কিন্তু জয় কে? ও আমার বান্ধবী, আর ওকে নাটকটা করতে বলেছিলাম। কি কপাল, এটা যে নাটক ছিল আমি বুঝতেই পারলাম না। যদি বুঝতে পারতাম তাহলে এতদিন কষ্ট পেতে হতো না। তাহলে মানছো তো তোমার দোষে তুমি কষ্ট পেয়েছো? দোষটা আমার না, দোষটা তোমার। কিভাবে? তুমি তো আমাকে কোনো সূত্রও দাও নাই। যদি সূত্র দিতে তাহলে আমি ঠিকই সবকিছু বুঝে যেতাম। যেদিন বিয়ে করতে রাজি হয়েছি সেই দিনই তো আমি সূত্র দিয়েছি। কি করে? এই যে জয়ের পরিবার না এনে একটা মেয়ের বিয়ে হবে আর তার মা বাবা আসবে না, তা কি করে হয়? তাই তো, আমি তো ওই দিকটা খেয়ালই করি নাই। করবেও না। এখন যাও, অনেক রাত হয়েছে, ঘুমাও। এই না, চলো না একটু বেলকনিতে যাই। এখন? হ্যাঁ চলো, অনেক দিন ধরে তোমার সাথে মন খুলে কথা হয় না, তাই আজকে সারা রাত কথা বলবো। ঠিক আছে চলো। তারপর আমরা চলে গেলাম বেলকনিতে। সেখানে গিয়ে ভালোই সারা রাত কথা বলে কাটিয়ে দিলাম। পরদিন থেকে সবাই মিলে আমাদের বিয়ে তোড়জোড় করতে লাগলো। দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল। আমাদের বাসরাতের দিন তনুশ্রী জুনের আরোহীকে নিয়ে যায়। জুনের আরোহী আমাকে বলে যায়, বাবু, আমার কিন্তু একটা ভাইয়া চাই, তাও আবার আগামী বছরের মধ্যেই। তোমাকে এসব কে শিখিয়েছে? পিসি। কোন পিসি? এই পিসি। তনুশ্রী বাচ্চা, তুই গেলি রে। বুড়ি চলো চলো, না হলে তোর বাবা আমাদের মেরে ফেলবে। আমি তনুশ্রীকে মারতে যেতেই তনুশ্রী জুনের আরোহীকে নিয়ে দৌড়ে চলে গেল, আর আমি দাঁড়িয়ে হাসতে লাগলাম। এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে গেল। তার সাথে অনেকগুলো দিনও কেটে যায়। কিছুদিন এই বাড়িতে থাকার পর জুনের আরোহী আর আরোহীকে আমাদের আসল বাড়িতে নিয়ে আসি। কিছুদিন এই বাড়িতে থাকার পর যখন অফিসে কাজ কম থাকে, সম্পূর্ণ পরিবার নিয়ে আবার ওই বাড়িতে চলে যাই। এই বাড়ির মানুষ, তার সাথে বন্ধুরা মাঝে মাঝে যখন তাদের মন চাইতো তারা আমাদের বাড়িতে চলে যেত। এইভাবে তো একবার এই বাড়ি আরেকবার ওই বাড়ি, এভাবে করে আমাদের দিন কাটতে থাকে। তো আপনারা দোয়া করবেন আমরা যেন এইভাবে সারা জীবন থাকতে পারি মিলেমিশে। তো বন্ধুরা, আপনাদের অনেক কষ্ট দিলাম এই গল্পটা সম্পূর্ণ করে শোনাতে।
তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন গল্পে পাশেই থাকবেন এভাবে, যেভাবে এই গল্পের সাথে ছিলেন। আর হ্যাঁ, পুরো গল্পটা যারা শুনেছেন তারা অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।